করতে পারবেন, কোনো অসুবিধা নেই, দুজনে করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলুন। মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় বিধায়ক দুজনের একই প্রশ্ন, শ্রী রামু দাস এবং শ্রী বিন্দু দেবনাথ, মাননীয় বিধায়ক। কোশ্চেন নাম্বার 2, আর এখানে 1 নম্বর ওনারা করেছেন, রাজ্যে মোট ডায়েট কলেজের সংখ্যা কত? বর্তমানে রাজ্যে 7টি ডায়েট অর্থাৎ ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট আছে। নাম্বার 2 কোশ্চেন হচ্ছে, নতুন করে ডায়েট কলেজ করার এবং এর জন্য শিক্ষক নিয়োগ করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে আরও একটি ডায়েট কলেজের নির্মাণ প্রক্রিয়ার কাজ চলছে এবং আরও শিক্ষক নিয়োগে পরিকল্পনা নেওয়া হয়েছে। 3 নম্বর কোশ্চেন, যদি থাকে তবে কবে নাগাদ শিক্ষক নিয়োগ করা হবে বলে আশা করা যায়? উত্তর হচ্ছে, 2023-24 অর্থবর্ষে অর্থ দপ্তর 8টি লেকচারার ডায়েট পদ পূরণের অনুমোদন দিয়েছে এবং সেই অনুসারে পদগুলো পূরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ধনপুর বিধানসভা অন্তর্গত ডায়েট কলেজের পঠন পাঠন কর্মসূচি চলতি শিক্ষাবর্ষে চালু করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? উত্তর হচ্ছে, ধনপুর বিধানসভা অন্তর্গত ডায়েট কলেজের ডিএলএ অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন টিচার্স ট্রেনিং কোর্সের পঠন পাঠন কর্মসূচি চলতি শিক্ষাবর্ষে চালু করা সম্ভব হচ্ছে না, যেহেতু বিষয়টি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিটি এর অনুমোদন সাপেক্ষ। তবে বর্তমান নবনির্মিত ডায়েট ভবনটি শিক্ষা দপ্তর এসসিআরটি অর্থাৎ স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ ট্রেনিং ও জেলা শিক্ষা অধিকার দপ্তর দ্বারা চাকুরিরত যারা ইন সার্ভিসে আছেন শিক্ষক এবং প্রধান শিক্ষকের শিক্ষণ প্রশিক্ষণ বিষয়ে বিভিন্ন কর্মসূচি রূপায়ণের কাজে ব্যবহৃত হচ্ছে। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, যদি না হয়ে থাকে তার কারণ? এনসিটি 2021-23 শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রি সার্ভিস ডিএলএড টিচার্স ট্রেনিং কোর্স চালু অনুমোদনের জন্য অনলাইন অফলাইন আবেদন গ্রহণ করছে না। সাপ্লিমেন্টারি স্যার, স্যার আমার সাপ্লিমেন্টারি হয়েছে যে নতুন ডায়েট কলেজ যে খোলা হবে সেটা কোন শিক্ষাবর্ষ থেকে চালু করা হবে এবং নতুন ডায়েট কলেজের জন্য যে শিক্ষক কখন নিয়োগ করা হবে। আমি স্যার যতটুকু জানি যে ডায়েট কলেজ ম্যাক্সিমাম ডায়েট যেগুলো আছে সেগুলোর মধ্যে কোনো না কোনো স্কুলের পিজিটি শিক্ষক নিয়োগ দিয়ে চলছে, শিক্ষক নিয়োগ হয়নি। কিন্তু নতুন শিক্ষক কখন নিয়োগ করা হবে এটা আমার আজকে সাপ্লিমেন্টারি স্যার। 2022 সালে ধনপুর বিধানসভায় যখন যাত্রাপুর ডায়েট কলেজ প্রতিষ্ঠার হয় নবনির্মিত ভবনের উদ্বোধনকালে আমাদের তৎকালীন শিক্ষামন্ত্রী শ্রী রতনলাল মহোদয় নিজে বলেছিলেন যে আমাদের সরকার যদি পুনরায় আমাদের ত্রিপুরা রাজ্যে আসে তখন আমাদের এখানে আমাদের একটা ডিগ্রি কলেজ স্থাপন করা হবে। তো আমি মাননীয় মন্ত্রীর কাছে উত্তর চাইব যে এমন কোনো উদ্যোগ ওনার আছে কিনা। আরে আগে 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 দুজনের উত্তর দিয়ে দিক, তারপরে হবে। প্লিজ মাননীয় চিফ মিনিস্টার আমাদের প্লিজ। মাননীয় স্পিকার মহোদয়, এখানে কবে শুরু করা যাব কমপ্লিটলি আমি একটু আগে উত্তর দিয়েছি। এটা ডিপেন্ড করছে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন এনসিটির অনুমোদনের। এখন ওরা অফলাইন অনলাইন নিচ্ছে না, কাজে এখানে যখন অনুমোদন পাবো তখনই নতুন ডায়েট যখন কলেজ আমরা শুরু করব বা ডায়েট আমরা কোর্স শুরু করব ডিএলএ, তখন বলা যাবে, এর আগে তো বলা যাবে না। তাছাড়া রাজ্যে বর্তমানে 7টি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং স্থাপিত হয়েছে। এর মধ্যে 4টি ডায়েট 2 বছরের ডিএলএড কোর্সে চালু রয়েছে। বর্তমানে 4টি কলেজে সর্বমোট 480টি সিট রয়েছে। 2023-25 শিক্ষাবর্ষে ডায়েট ভিত্তিতে ছাত্রছাত্রীর ভর্তি সংখ্যা, ডায়েট আগরতলা ছাত্রছাত্রী ভর্তি হয়েছে 200 জন, ডায়েট কাকরাবনে 180 জন, কমলপুরে 50 জন এবং কৈলাস শহরে 50 জন।
আর বাকি যে 3টা ডায়েট আছে জেলাভিত্তিক প্রশিক্ষণের বিভিন্ন প্রকল্প রূপায়ণের কাজে ব্যবহৃত হচ্ছে। শুধু তাই নয়, এখানে আমাদের নতুন ডায়েটগুলিতে যা কোর্স এখানে ডিএলএড কোর্স তো যখন আমাদের এনসিটির অনুমোদন পাবে আমরা সেটা দেব। আমি উল্লেখ করতে চাই এখানে এনসিটিই বর্তমানে ইন্টিগ্রেটেড টিচার্স এডুকেশন প্রোগ্রাম ITEP এর কোর্স চালু করেছে। রাজ্যে পাইলট প্রকল্প হিসাবে NIT আগরতলাতে এই বছর থেকে 4 বছরের যে ইন্টিগ্রেটেড কোর্স BSc B.Ed কোর্স চালু করা হয়েছে। আশা করা যাচ্ছে আগামী শিক্ষাবর্ষ থেকে আরও কয়েকটি কলেজ ITP কোর্সের জন্য অনুমোদন পাওয়া যাবে। না, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আর যে নতুন সদস্য যেটা প্রশ্ন করলেন ধনপুরের ব্যাপারে, তার কি ধনপুরের জন্য কি প্রশ্ন ছিল? একটা কোনো কলেজ চালু হবে কিনা? সেটা ডিপেন্ড করছে ডিগ্রি কলেজ এটা পরে চিন্তা ভাবনা করবেন নাকি? ডিগ্রি কলেজ যেটা ঠিক আছে স্যার, পরে আমরা দেখবো এটা। ওকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন স্যার, নেক্সট নো প্লিজ একটাই ছিল, প্লিজ নেক্সট কোশ্চেন সে বিশ্বগত দেব বর্মা মহোদয়। Sir, my admitted question number is 12. মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় বিধায়ক বিশ্বজিৎ দেববর্মা মহোদয়ের এডমিটেড স্টার্ট কোশ্চেন হচ্ছে 12। এর মধ্যে 1 নম্বর কোশ্চেন উনি করেছেন বর্তমানে কয়টি স্কুলে ককবরক সাবজেক্ট পড়ানো হয়। প্রাথমিক স্তরে মোট বিদ্যালয়ের সংখ্যা 1163 এবং মাধ্যমিক স্তরে মোট বিদ্যালয়ের সংখ্যা 115টি, উচ্চ মাধ্যমিক স্তরে মোট বিদ্যালয়ের সংখ্যা 65। এই বিদ্যালয়েতে ককবরক ভাষাকে একটি বিষয় হিসাবে পড়ানো হয়। উপরে উল্লিখিত যে বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের জন্য বাংলার পরিবর্তে ককবরক বিষয়ে বিকল্প হিসাবে পড়ানোর সুযোগ রয়েছে। Supplementary, sir. Sir, আমরা জানি ত্রিপুরা রাজ্যে এখন কোয়ালিটি এডুকেশন পড়ানো হচ্ছে। আমরাও বিশ্বাস করি যে প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস ঠিক, এটা খুবই একটা ভালো জিনিস। কিন্তু আমরা দেখা যাচ্ছে যেখানে ককবরক সাবজেক্ট প্রত্যেক স্কুলে যে পড়ানো হচ্ছে এখন, ওরা কি ককবরক যে যারা ককবরকে মাস্টার ডিগ্রি অথবা ডিগ্রি শিক্ষকদের দ্বারা পড়ানো হয় কিনা, এবং আমরা জানি ত্রিপুরা রাজ্যে এখন বিএ ককবরক বিএড করে মোর দেন 1000 আমাদের এখানে বেকার আছেন, এবং MA বিএড করা মোর দেন 200 স্টুডেন্টস এখানে আমরা দেখতে পাই। তাহলে গভর্নমেন্টের কি এরকম কোনো প্ল্যান আছে যে ওই সকল যারা বিএড করা ককবরক সাবজেক্টে MA করা ওদেরকে নিয়োগ করার পরিকল্পনা? না, এটা আপনি সেপারেট কোশ্চেন আনতে পারেন। আপনার অ্যাকচুয়াল সাপ্লিমেন্টারিটা কি বলুন? সাপ্লিমেন্টারিটা হচ্ছে এখন ককবরক যে সাবজেক্ট ওটাকে পড়ানোর জন্য বিএড করা MA করা ওদেরকে নিয়োগ করা হবে কিনা। এটা তো কোশ্চেন ছিল না, এটা এড করা যায় স্যার, ইট ইজ রিলেটেড। মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় বিধায়ক যে প্রশ্নটা করেছেন, এখানে এইভাবে টেটের মাধ্যমে যেহেতু আমাদের টিচারদের নিয়োগ করা হয়, এরকম কোনো সাবজেক্ট বেস করে কিন্তু নেওয়া হয় না। যেহেতু আপনি প্রপোজালটা দিয়েছেন, আমরা ভবিষ্যতে চিন্তা করতে পারি। আপনার অবগতির জন্য আপনার প্রশ্ন যেটা আছে এর সাথে আমি একটু সাপ্লিমেন্টারি আমি কিছু আনসার আপনাকে দিতে চাই। এখানে রাজ্য সরকার পরিচালিত যে বিদ্যালয়ের সংখ্যা 191টি, TTADC পরিচালিত বিদ্যালয়ের সংখ্যা প্রাথমিক স্তরে 972,
মোট বিদ্যালয় সংখ্যা প্রাথমিক স্তরে 1163। রাজ্য সরকার পরিচালিত বিদ্যালয় সংখ্যা মাধ্যমিক স্তরে TBSC-তে হচ্ছে 94, CBSE-তে 21, অর্থাৎ মোট বিদ্যালয়ের সংখ্যা মাধ্যমিক স্তরে 115। রাজ্য সরকার পরিচালিত বিদ্যালয়ের সংখ্যা উচ্চ মাধ্যমিক স্তরে TBSC অধীনে 40, CBSE-র অধীনে 25, মোট বিদ্যালয়ের সংখ্যা 35। সাপ্লিমেন্টারি স্যার, মাননীয় সদস্য বৃষকেতু দেববর্মার যে প্রশ্নটা, why he has asked that question, এই কারণে উনি রিক্রুটমেন্টের ব্যাপারটা জিজ্ঞেস করেছেন যে টেট পরীক্ষাতে ককবরক বিষয়টার জন্য নেওয়া হচ্ছে, দ্যাট ইজ ফাইন। কিন্তু কি দেখা যাচ্ছে, সরকারের একটা মেমোরেন্ডামে সরকার মেমোরেন্ডামটা দিয়েছে, যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে মাস্টার ডিগ্রি করেছে ও ককবরক জানে, ওকে বলা হচ্ছে তুমি ককবরক ভাষাটা শেখা। যারা হিস্ট্রিতে নিয়ে বিয়ে করেছে এদের বলা হচ্ছে তুমি ককবরক সাবজেক্টটা নিয়ে পড়া। হাউ ইট ক্যান হ্যাপেন? যেখানে কোয়ালিটি এডুকেশনের কথা সরকার বলছে এবং আমরাও বলছি, ককবরক ভাষা নিয়ে যারা পড়াশোনা করেছে তারাই পড়াবে। আমার কাছে বেশ কয়েকটি লিস্ট আছে, আমি নাম বলতে পারবো, 15 জনের একটা লিস্ট এখানটায় আছে। তার মধ্যে অনলি ওয়ান টিচার, দেবকন্যা দেববর্মা, ককবরকে পিজিটি করেছে এবং ককবরক পড়াচ্ছে। আদারওয়াইজ তন্দ্রা দেববর্মা গ্র্যাজুয়েট টিচার বিজয় কুমার স্কুল হিস্ট্রিতে নিয়ে করেছে। ডিম্পল রিয়াং বুজং গার্লস হাই স্কুলে গ্র্যাজুয়েট টিচার। সাপ্লিমেন্টারি করুন, বলুন। এইভাবে যে হচ্ছে, এটাকে যদি বন্ধ না করা যায়, ককবরকটা কিন্তু এটা ককবরকে আর থাকবে না। সো দ্যাট ইজ ওয়াই সরকারের কাছে, দপ্তরের কাছে আমরা জানতে চাইছি যে এই রিক্রুটমেন্ট প্রসেসটা আপনি শুরু করবেন কিনা। মাননীয় স্পিকার মহোদয়, টিচার এলিজিবিলিটি টেস্ট যেটা আমি বললাম, সেখানে কিন্তু ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের যে গাইডলাইন্স আছে সেইভাবে কিন্তু এটা মানতে হয়। এখানে ভাষা শিক্ষক শিক্ষিকা নিয়োগের কোনো নীতি নির্দেশিকা নেই। যারা যে ভাষাটা ওখানে জানে, ভাষা যদি জানে তাদেরকেই আমরা সেখানে আমরা তাদেরকে ওই ভাষায় পড়ানোর জন্য আমরা সেই সুযোগ আমরা দিই। স্যার 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 জাস্ট এটা জাস্ট না জিতেন বাবু, স্যার স্যার ভেরি ইম্পর্টেন্ট স্যার। সবই তো স্যার ইম্পর্টেন্ট। না না, আরে স্যার এটা তো প্রশ্নটা তো ক্লিয়ার করতে হবে না স্যার। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন টিচার এলিজিবিলিটি টেস্টের মাধ্যমে রিক্রুট হচ্ছে, দ্যাট ইজ এ প্রসেস। টিচার টিইটির মাধ্যমে ম্যাথামেটিক্সের পোস্ট রিক্রুট হতে পারে, ফিজিক্সের হতে পারে, সংস্কৃত হতে পারে, কিন্তু উইদাউট হ্যাভিং the post created for Kokborok subject, how come you get that quality or that particular subject teacher? কাজে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার আপনার মাধ্যমে জিজ্ঞেস করতে চাইছি যে এখন অ্যাভেলেবেল, মাননীয় বিশ্বগত দেববর্মা মহোদয় বলেছেন there are available postgraduate teachers, they had done B.Ed, PhD, কাজে এখন আর সেই অভাব নেই। তাহলে পোস্ট ক্রিয়েট করতে হবে, দেন দ্যাট পোস্ট মে বি রিক্রুটেড থ্রু টিইটি। এটা হবে কিনা? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমিও আই ওয়ান্টেড টু অ্যাড দ্যাট সাপ্লিমেন্ট। এইখানে আপনার সরকারই বলেছে একটা RTI 12 তারিখ ডিসেম্বর 2023 RTI সরকার বলেছে যে হাউ মেনি পোস্ট ককবরক টিচারের পোস্ট এ পর্যন্ত স্যাংশন করা আছে টিল ডেট। গভর্নমেন্ট হ্যাজ ক্লিয়ারলি গিভেন দি ফিগার 1540 জন। 1540 জন থেকে এখনো 240
ভ্যাকেন্ট পোস্ট পড়ে আছে। ইউ হ্যাভ স্যাংশন, কেন এটা টেটের মধ্যে এটা নেওয়া যাবে না? সো উই জাস্ট ওয়ান্ট টু নো ফ্রম দি মাননীয় স্পিকার মহোদয়, কেমিস্ট্রির ককবরকের টিচার চাই, ফিজিক্সের ককবরকের টিচার চাই, এটা কি হবে কোনোদিন? না না না, সেটাই তো বলছিলাম যে ভাষাভিত্তিক তো ভাষা, মাননীয় অনিমেষ বাবু, মাননীয় জিতেন বাবু, ভাষাভিত্তিক তো টেট হয় না। একজন টেট দিয়ে এলেন। মাননীয় দক্ষ মহোদয়, এটা আমি স্টাডি করেছি, একটু জটিলতা করে ফেলেছে। দুটো পরীক্ষা আছে, 1 থেকে 8 পর্যন্ত, এগুলোর উপরে টেট পরীক্ষা। 9, 10, 11, 12 STGT, STPGT ভাগ করে নিন। প্রসেস শুনুন না কথাটা। টেট টিচার যখন টেট টেস্ট হবে, এটা হলো এই যে পড়বে শুধুমাত্র টেট 1, টেট 2। টেট 2 কারা পড়াবে? 6, 7, 8। টেট 1 কারা পড়াবে? 1, 2, 3, 4, 5। এই জায়গাটা কিন্তু আর সাবজেক্ট নেই, জটিলতা করবেন না। এই জায়গাটা সাবজেক্ট নেই, নো সাবজেক্ট, যা আছে সিস্টেম অনুযায়ী পড়বে। নাও STGT, STPGT, আপনি ঠিক বলেছেন, পোস্ট আছে। ককবরকে যখন কোর্সের জন্য STGT, STPGT নেই, দেখা গেল এখানে ককবরক সাবজেক্ট টিকছে না, আমি আপনাকে তথ্য দিয়ে দেব। তখন কি করবে গভর্নমেন্ট? তখন সরকার চিন্তা করল, আরে আমি যদি ককবরক কোয়ালিফাইড টিচার না পাই, STGT তো STPGT তো ওরা বোর্ড নিচ্ছে, আমি কি করব? তখন দেখেছে যারা ককবরক নোয়িং অন্য সাবজেক্টে পাস করেছে, ওই ককবরক সাবজেক্টটা চালিয়ে যাওয়ার জন্য তাদেরকে দিয়ে ক্লাস করাচ্ছে। এই হলো অ্যাকচুয়াল ফ্যাক্ট। ঠিক আছে, তো কিন্তু ককবরকে টিকছে না। আমি আমাকে দায়িত্ব নিয়ে বলছি, দেখবেন STGT, STPGT দেখবেন, আমি তথ্য দিয়ে দেব, টিকছে না। আমি জানি তো ঘটনা। ওকে ওকে রতন বাবু, তো সুতরাং সাবজেক্ট টিচার আলাদা জিনিস, নিচের দিকে কিন্তু সাবজেক্ট টিচারের কোনো ব্যাপার নাই। আপনার ক্লাসে এই না না বললেন না, জিতেন বাবু তো জানবেন, না, না, উপরের দিকে না সাবজেক্ট টিচার। মাননীয় সাবজেক্ট যখন আমরা ঠিক আছে, নেই, অনিবার্য তখন আর clear। ককবরকে টিকছে না, clear। অন্য সাবজেক্টে টিকছে। Clear। তখন যখন রামপদ জমাতিয়া, উনি টিচার, উনি ককবরক জানে। আমরা কি করছি, ওনার যে সাবজেক্টে পড়াচ্ছে ইন এডিশন বলছি ককবরকটা পড়াও, Yes, এটা ভালো sir. জিনিস। Yes, yes, yes. এটাই তো ঘটনা। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু প্রশ্নটা হলো 1000 জন ছাত্রছাত্রী বিএড এমএড করে ফেলেছে, 240টা পোস্ট ভ্যাকেন্ট আছে সাবজেক্ট টিচারের জন্য। এইটা যদি নেওয়া হয়, দেন দিস প্রবলেম উইল নট হ্যাপেন। হবে নেওয়া হবে। ঠিক আছে, ওকে প্লিজ। তৃতীয় প্রশ্নটি এনেছেন মাননীয় সদস্য শ্রী শম্ভুলাল চাকমা। স্যার বিশ্বগত বাবু, স্পিকার যদি কয় এটা নেওয়া হবে তাহলে কি করে হবে? না মন্ত্রী স্পিকার বিশ্বগত বাবু, আপনি পয়েন্টটা কারেক্ট, আপনার পয়েন্টকে আমি ডিনাই করছি না। এটা অনগোয়িং প্রসেস, এটা অটোমেটিকলি হবে সিস্টেম। এটা তো যদি এখন বলেন অ্যাজ এ স্পিকার হয়তো আমাকে নিউট্রুপ করে বসে থাকতে হবে, এটা অনগোয়িং। আপনি কেউ জানেন, অনিবার্য ভালো জানেন। স্যার আমার বলুন। স্টার্ট কোয়েশ্চন নাম্বার 15। শুনি না আমি, আসলে উনি কইলে খুব ভালো বুঝে না। হ্যাঁ, উনি খুব ভালো একটা সম্পর্ক, একই কথা উনি বললে ঠিক আছে। মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী শম্ভুলাল চাকমা মহোদয় বলেছেন 1 নম্বর প্রশ্নতে, ছামুনু আরডি ব্লক এলাকা জনগণের স্বার্থে আমতলীস্থিত ধন্যরাম কারবারি পাড়া উচ্চ বিদ্যালয়কে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে উন্নীত করার কোনো পরিকল্পনা দপ্তরের আছে কিনা? উত্তর, ধলাই জেলার ছামুনু ব্লক এলাকার আমতলীস্থিত ধন্যরাম কারবারি পাড়া উচ্চ বিদ্যালয়টিকে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে উন্নীত করার একটি প্রস্তাব দপ্তরের নিকট জমা পড়েছে। প্রস্তাবটি দপ্তরের বিবেচনাধীন আছে। 2 নম্বর প্রশ্ন, থাকলে কবে নাগাদ বাস্তবায়িত করা যাবে বলে আশা করা যায়? ধন্যরাম কারবারি পাড়া উচ্চ বিদ্যালয়কে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে উন্নীত করার প্রস্তাবটি আগামী শিক্ষাবর্ষের জন্য বিবেচনাধীন রয়েছে। সাপ্লিমেন্টারি স্যার, যেহেতু
বিবেচনাধীন। তার জন্য আমি দপ্তরের মন্ত্রী তথা আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ছামনুয়ার্দি ব্লক এলাকার জনগণের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। জনগণের প্রতি এই পজিটিভ চিন্তাধারা ওনার আছে আমরা জানি। এরপরেও বলতে হয়, বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আমাদের ছামনু ক্লাস 12 স্কুল যখন আসে তখন থেকে পঠন পাঠনের জন্য আমরা জানি বিদ্যাজ্যোতি প্রকল্প সিবিএসসি কারিকুলামের আন্ডারে এখন চলছে। তো সেই অনুযায়ী সেখানে যেহেতু ইংলিশ মিডিয়াম দিয়ে পড়াশোনা হবে এবং সিট সংখ্যা লিমিটেড, তার জন্য আমাদের ছামনু হেডকোয়ার্টার এলাকা ছামনুয়ার্দি ব্লকের ছামনু এলাকায়, আমটুলিটাও ছামনু এলাকাতেই স্থিত। তো সেখানে বহু সংখ্যক স্টুডেন্টস এখন 11-12 পড়ার জন্য, দ্বাদশ শ্রেণী ক্লাস 11-12 পড়ার জন্য মাধ্যমিক পাশের পর ভর্তির জন্য একটা সমস্যার সম্মুখীন হতে বাধ্য হচ্ছেন। তো তার কারণে এটা খুব জরুরি হয়ে পড়েছে যে আরও একটা বিকল্প স্কুল যেখানে অন্যান্য স্টুডেন্টসরাও বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুলের পাশাপাশি অন্য স্কুলে দ্বাদশ শ্রেণী বা ক্লাস 11-12 মাধ্যমিক পাশের পর ভর্তি হতে পারবে, তাদের শিক্ষা চালিয়ে যেতে পারবে। তার জন্য এটা এলাকাবাসীর জোরালো দাবি আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে রাখবো, যাতে আগামী শিক্ষাবর্ষ থেকে যে প্ল্যানিংটা রয়েছে সেটা যাতে বাস্তবায়িত হয়। ধন্যবাদ। চতুর্থ নম্বর প্রশ্ন এনেছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেব বর্মা মহোদয়। স্যার, অধ্যক্ষ মহোদয়, কে আমার সাপ্লিমেন্টারি করছেন? সাপ্লিমেন্টারি বল। মাননীয় বিধায়ক সম্বল চাকমা যে বিষয়টা উত্থাপন করেছেন, আমারও খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমাদের কুমারঘাটে একমাত্র যেটা ক্লাস 12 স্কুল, পাবিয়াচড়া ক্লাস 12 স্কুল, তো ইতিমধ্যে বিদ্যাজ্যোতি আওতায় সেই স্কুলটা এসে গিয়েছে। তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী এবং সরকারকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এটাকে বিদ্যাজ্যোতি আওতায় আনাতে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, যে এই ক্লাস 12 স্কুলটাকে বিদ্যাজ্যোতি করার ফলে যারা মানে মাধ্যমিকের পরে 11-এ ভর্তি হবে সেই ধরনের কোনো আশপাশে ক্লাস 12 স্কুল আর নেই। অতএব মানে ছাত্রছাত্রীরা, বিশেষ করে অভিভাবকরা হন্য হয়ে ঘুরছে, একটা বিপাকে পড়ে গিয়েছে। তো আমি সেই জায়গাতে এইটুকুই আমার আবেদন থাকবে যে আমাদের কুমারঘাট শহর সংলগ্ন যে দুটি স্কুল রয়েছে, একটা হচ্ছে নয়দ্রোন ক্লাস 10 স্কুল রয়েছে এবং আরেকটা রয়েছে কলোনি ক্লাস 12 স্কুল। দুটির মধ্যে যে কোনো একটি স্কুলকে যদি ক্লাস 12 স্কুল করা হয় তাহলে আমাদের এই অঞ্চলের মানে শত শত ছাত্রছাত্রীদের জন্য সুবিধা হবে এবং অভিভাবকদেরও সেই সমস্যাটা লাগু হবে। অতএব আমার বিনম্রভাবে অনুরোধ থাকবে যে এই সকল ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে ভগবানবাবু যে কোনো একটা বিদ্যালয়কে যদি ক্লাস 12 স্কুল করা হয় অনেকটাই সুবিধা হবে। ধন্যবাদ। কালকে রতনবাবু একটা কথা বলেছিল, এটাকে সবাই অনুধাবন করা উচিত। সরাসরি মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করে চিঠি দিয়ে সরাসরি উপস্থাপিত করে দিন যে আমরা এটা চাই। ঠিক কইতে পারে, কিন্তু তাহলে এটা কুইক হয়। ঠিক আছে কিনা বলুন। স্যার, এখানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় উন্নতি করার জন্য আমি অলরেডি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দেওয়া আছে, ওনার প্রিন্সিপাল সেক্রেটারি অথবা সেক্রেটারি ফাইলে আছে, ওটা তাড়াতাড়ি যদি করে দেয় তাহলে খুবই উপকার হবে আমার এরিয়া আখালিয়াছড়া হাই স্কুলটাকে হায়ার সেকেন্ডারি করার জন্য। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার মহোদয়, প্রতি বছর দপ্তর, বিদ্যালয় কর্তৃপক্ষ, জেলা শিক্ষা আধিকারিক, জনপ্রতিনিধি থেকে প্রাপ্ত বিদ্যালয় উন্নতিকরণের প্রস্তাবগুলো মেটিকুলাসলি বিচার করেন এবং তার উপর ভিত্তি করে প্রায়োরিটি বেসে তার উন্নতিকরণ সম্পর্কে সিদ্ধান্ত নেন। এখানে উল্লেখ করা যায়, একটি উচ্চ বিদ্যালয়কে যদি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় উন্নতিকরণ করতে হয় তাহলে বিদ্যালয়ের পরিকাঠামো এবং ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা ও শ্রেণীকক্ষের প্রতুলতা এবং বিদ্যালয় থেকে নিকটতম উচ্চ
উত্তর মাধ্যমিক বিদ্যালয়ের কত দূরত্ব আছে সেটা বিবেচনা করা হয়। তাছাড়াও এখানকার যে জনপদের জনসংখ্যা সম্পর্কে বিবেচনা করে তারপরেই ডিসিশন হয়। তো সেইভাবে যদি এখানে আমার কাছে বা আমাদের দপ্তরের কাছে প্রপোজাল আসে, নিশ্চয়ই আমরা দেখব। মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেব বর্মা মহোদয়। Honorable Speaker, sir, my admitted start question nung 41. মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দেব বর্মা মহোদয়ের যে কোশ্চেন, এডমিটেড কোশ্চেন নাম্বার 39, 1 নম্বর কোশ্চেন উনি রেখেছেন রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের রতনপুর এবং আমপুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার। স্যার আমি 41টা বলছি, আমি 39টা বলছি না, 41টা বলছি স্যার, 41। সরি, উনি প্রশ্ন করেছেন 1 নম্বরে রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাইজলবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আনার কোনো পরিকল্পনা দপ্তরে রয়েছে কিনা। উত্তর হচ্ছে রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে অন্তর্গত বাইজলবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাভুক্ত করার কোনো পরিকল্পনা বিদ্যালয় শিক্ষা দপ্তরের আপাতত নেই। 2 নম্বর প্রশ্ন হচ্ছে উক্ত বিদ্যালয়ের নতুন বিল্ডিং তৈরি করার জন্য রাজ্য সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা। উত্তর হচ্ছে বাইজলবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নতুন বিল্ডিং তৈরি করার জন্য রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের পরিকল্পনা রয়েছে। 3 নম্বর হচ্ছে থাকলে কবে নাগাদ বাস্তবায়ন হবে বলে আশা করা যায়। উত্তর, উক্ত বিদ্যালয়ের নতুন বিল্ডিং তৈরি করার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য এনইসি অর্থাৎ নর্থ ইস্ট কাউন্সিলের নিকট 13.24 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে প্রকল্প বাস্তবায়ন করা হবে, না থাকলে তার কারণ কি। উক্ত প্রশ্নের উত্তর 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্নই দেওয়া হয়েছে। স্যার সাপ্লিমেন্টারি স্যার, 2017 সালে ওই বাইজলবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টা আগুনে কে বা কারা দুষ্কৃতীরা পুড়ে দিয়েছিল, এই ব্যাপারে আমি মাননীয় শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মহোদয়কে একটা চিঠি দিয়েছিলাম রিপেয়ার করার জন্য, দ্রুত রিপেয়ার করে দেওয়ার জন্য, কিন্তু সেই চিঠির উত্তর আজও পাইনি এবং সেখানে রিপেয়ার করার জন্য অনুমোদন পেয়েছে কিনা আমার জানা নেই স্যার। তারপর ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস থেকে একটা প্রপোজাল পাঠানো হয়েছে, এখানে 8 কোটি সামথিং ওইরকম। আমিও নিজেও ওই কপিটা নিয়ে আমিও মাননীয় এডুকেশন মন্ত্রী তথা মাননীয় চিফ মিনিস্টারকে আমি চিঠি লিখেছিলাম যে এটা তাড়াতাড়ি ওই ডিপিআর কপি সহ আমি দিয়েছিলাম ওটা অনুমোদনের জন্য। যদি তাড়াতাড়ি মানে বিল্ডিংটা করা যায় স্যার তাহলে খুব ভালো হবে। খুব কষ্ট করে সেখানে স্কুলটা চলছে, এখন বিষয়টার জন্য গুরুত্ব সহকারে দেখার জন্য আমি আর অনুরোধ রইল স্যার। উনি আমার কাছে দিয়েছিলেন এবং সাথে সাথে আমি দপ্তরকে দিয়েছি এবং এটা প্রক্রিয়ায় আছে এবং আমি আবার দেখবো এটা কোন জায়গায় আছে। মাননীয় সদস্য শ্রী রামু দাস মহোদয়, সরি মাননীয় সদস্য শ্রী অনিমেষ দেব বর্মা মহোদয়। Honorable Speaker, sir, my admitted start question number 91. 91. মাননীয় স্পিকার মহোদয়, এডমিটেড স্টার্ট কোশ্চেন নাম্বার 91, মাননীয় বিধায়ক এবং আমাদের অপোজিশন লিডারের প্রশ্ন এটা। 1 নম্বর হচ্ছে 2022 ইংরেজি 1 জানুয়ারি থেকে 2023 সালের 31 আগস্ট পর্যন্ত কতজন স্নাতক এবং স্নাতকোত্তর বেকারকে শিক্ষিকা পদে অফার প্রদান করেছে। উত্তর হচ্ছে 2022 ইংরেজি 1 জানুয়ারি থেকে 2023 সালের 31 আগস্ট পর্যন্ত বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের অধীনে স্নাতক পদে 158 জন
এবং স্নাতকোত্তর পদে 312 জন বেকারকে শিক্ষক শিক্ষিকা পদে অফার প্রদান করা হয়েছে। Supplementary, sir. This is a very good news for all of us যে 158 জন এবং 312 জন বেকারদের চাকরি হয়েছে। আমি অনারেবল চিফ মিনিস্টারকে ধন্যবাদ জানাবো এই বিষয়টা নিয়ে। তবে আরও একটা জিনিস জানতে চাইব, এই শিক্ষক শিক্ষিকাদের যে অফারটা দেওয়া হলো এটা কি বাই পোস্টে দেওয়া হয়েছে না অন্য কোনো সিস্টেমে এটা দেওয়া হয়েছে? কেন আমি বলছি, লাস্ট অন্তত 40 বছর ত্রিপুরা রাজ্য সরকারের যে সমস্ত কর্মচারীরা তারা যখন চাকরি পান, এটা পরম্পরা ছিল গ্রুপ ডি থেকে অফিসার পর্যন্ত অফারগুলো কিন্তু বাই পোস্টে যায়। সম্ভবত গত 16 ডিসেম্বর 2023 মাননীয় মুখ্যমন্ত্রী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সিলেক্টেড কিছু জেআরবিটির ক্যান্ডিডেটদের ডেকে 1000-এরও বেশি সিলেক্টেড ক্যান্ডিডেটদের ডেকে অলমোস্ট লাইক পুরস্কার বিতরণের মতো করে অফারগুলো বিলি করতে খবরের কাগজে বেরিয়েছে এবং খবরে আমি দেখেছি। তখন আমার মনে হলো যে সিলেক্টেড ক্যান্ডিডেটরা এরা নিজের পরিশ্রমে নিজের মেধার উপর ভিত্তি করে তারা চাকরিটা পেয়েছে, আর এইভাবে যে ডেকে এদের পুরস্কারের মতো করে যদি দেওয়া হয়, আই পার্সোনালি ফিল যে এটা ওই সিলেক্টেড ক্যান্ডিডেটদের আমরা অবমাননা করছি, নাম্বার 1। নাম্বার 2, যদি মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবে অফারটা বিলি বন্টন করতে পারেন প্রচারের জন্য, তাহলে আমরা 60 জন বিধায়করা যারা নির্বাচিত আমাদের এলাকার, আমরা ট্রেজারি বেঞ্চে যারা বসে আছেন বিধায়করা মন্ত্রীরা, নিজ নিজ এলাকার সিলেক্টেড ক্যান্ডিডেটদের আগামী দিন আমরাও যেন অফার বিলি বন্টন করতে পারি, এই ব্যবস্থা উনি করবেন কিনা, আই ওয়ান্ট টু নো। এক তো মাননীয় স্পিকার মহোদয়, কথা হয়েছিল ওনার যে কোশ্চেন ছিল সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্ট নিয়ে, আর উনি যে বিষয়টা উল্লেখ করেছেন সেটা হচ্ছে জেআরবিটির বিষয়। শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রেও জিজ্ঞেস করেছি। যাই হোক, এখন কথা হচ্ছে যে অনেক কিছুই তো আগে অনেক কিছুই হয়নি, প্রতি ঘরে সুশাসনে এখন আমরা ঘরে ঘরে দিচ্ছি, আগে তো দিত না, দিত এইভাবে, তো চেঞ্জ হচ্ছে, আমরা দিচ্ছি, এর মধ্যে তো কোনো অসুবিধার কোনো কারণ থাকতে পারে না। ফেয়ারনেস আছে এটার মধ্যে, আপনি দেখতে হবে এটার মধ্যে কোনো ফেয়ারনেসের সমস্যা আছে। আমাদের সুযোগ দেওয়া হবে কিনা আমি এটা জিজ্ঞেস করলাম। আপনি চলে আসুন, নেক্সট টাইম আমরা যখন করবো সবাইকে দেবেন সুযোগ। ডাকবেন আপনার উইল বি পার্ট অফ ইট। যখন যার যার দরকার যে 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 জায়গার আছে নিশ্চয়ই, আপনি যদি ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ আর অলওয়েজ ওয়েলকাম। মাননীয় অধ্যক্ষ মহোদয়, সম্মানিত বিরোধী দল নেতা যেটা বললেন, কনস্টিটিউশনে এমন কোনো বার নেই বা এটা ইলিগেল কোনো কাজ মাননীয় মুখ্যমন্ত্রী করেননি জেআরবিটির যে অফার সেগুলো সিলেক্টেড ক্যান্ডিডেটদের মধ্যে দিয়ে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন অনারেবল এলওপি, গভর্নমেন্ট অফ আসাম একসঙ্গে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে চাকরি মেলা করে 25,000 অফার এভাবে ডিস্ট্রিবিউট করেছে। গভর্নমেন্ট অফ মধ্যপ্রদেশ, গভর্নমেন্ট অফ রাজস্থান, দেয়ার আর মেনি ইনস্ট্যান্সেস। তো আমরা তো শিখি প্রতিদিনই বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন নেতৃত্ব থেকে। আপনারাও এডিসিতে যে অফার প্রদান করেছেন, চাকরি দিয়েছেন কতদিন আগে, আপনারাও দেখবেন এডিসিতেও আমাদের অনেক জনপ্রতিনিধিরা আছে, সেভাবে আপনারা প্রদান করেছেন কিনা। তো দেয়ার আর মেনি ইনস্ট্যান্সেস, এটা আমার মনে হয় না লিগ্যাল কোনো বার রয়েছে, কারণ চাকরি দেওয়ার আগে ল ডিপার্টমেন্ট থেকে ভেটিং নিয়েই সমস্ত কিছু প্রদান করা হয়েছে।
ঠিক আছে। কারণ আমি তার জন্য বলছি মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিরোধী দল থেকে আজকে বিরোধী দলনেতা যে প্রশ্নটা উঠিয়েছে, তার আগেও যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় কৃষিমন্ত্রী এভাবে অফার প্রদান করেছেন, টিপ্পনি মারা হয়েছিল যে পাবলিসিটির জন্য আমরা এভাবে অফার প্রদান করছি। তো সরকারে আসার পর জেআরবিটি হলো, পাবলিসিটি তো আমরা নেবই। আপনারা বিগত দিনে নিতে পারেননি, আর আপনাদের আমলে তো 10,300 থেকে আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছে, ইলিগেলি চাকরি প্রদান করেছেন। এবং আমরা যেটা করেছি লিগেলি করেছি। ছাত্র সংগঠন, যুব সংগঠনকে দিয়ে এটা বলার চেষ্টা করা হয়েছে যে জিআরবিটি সেখানে ট্রান্সপারেন্ট নয়, জিআরবিটিতে অনিয়ম হয়েছে, প্রমাণ করে দেখা। ঠিক আছে, ওকে, না ঠিক আছে। মাননীয় মন্ত্রী মহোদয়কে বুঝতে হবে, আমি বিরোধ করছি না। I have not protested it. না I know. ঠিক আছে। যেমন একটা নাইবার্স এনবির মতো হয়, জন্য অসুবিধা নেই। ওকে, We wanted to be everyone part of it. Honorable Speaker sir, আমি আগে কোনোদিন একটা বিষয় মাননীয় বিরোধী নেতা আগে কোনোদিন কিন্তু ককবরক প্রফেসর নিয়োগ হয়েছে না, রিমেম্বার ইট, কোনোদিন না ত্রিপুরা রাজ্যের ইতিহাসে। কিন্তু দেখলাম ককবরক তারা টিপিএসসি দিয়ে পেয়েছে, আমার কিচ্ছু করার নেই। কিন্তু কি করলাম, ওই যারা অভাবপ্রাপকরা ডাইরেক্ট মোহনপুর চলে গেল। কেন? ইলেকশন ডিক্লেয়ার হতে পারে। আমি তাদেরকে নিয়োগ সিলেকশন করিনি, করেছে টিপিএসসি। বললো যে আমরা পরে মুশকিলে পড়ে যাব, কোন দিন আপনি পোস্ট করবেন। সমস্ত ককবরক প্রফেসররা অভাবপ্রাপক যারা, তারা চলে গেল মোহনপুর। আমি মোহনপুর তাদের ডিস্ট্রিবিউট করে দিয়েছি, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট বলছে তাড়াতাড়ি আসুন, ওরা জয়েন করুক। এইটাতে কোথায় দেখতে হবে ট্রান্সপারেন্সি আছে কিনা, মেইন জিনিস এটা। তবুও আপনাকে বলছেন যখন আমার ডিপার্টমেন্টে যদি হয় আপনাকে ইনভাইট করবো। ওকে, ফাইন, ঠিক আছে। অনারেবল স্পিকার স্যার, 1 মিনিট। ওনারা এডিসিতে পরিচালিত, ত্রিপুরা মথা পরিচালিত, ওইখানে একটা সম্প্রদায়কে ওরা চাকরি দিচ্ছে, একটা সম্প্রদায় ছাড়া কি অন্য কেউ ওখানে পাওয়ার উপযুক্ত নেই? ঠিক আছে, এগুলি এনকোয়ারি হোক এখান থেকে। উনি এডিসির বাবা ছিল, উনি এক সময় এডিসির বাবা বলে ঘোষণা করেছিলেন। রামপদ বাবু, প্লিজ বসুন। দাদা, এখানে অনিল বাবুর কথা সূত্র ধরে বলতে পারি, অনিল বাবু আপনাকে ধন্যবাদ জানাই। চিফ মিনিস্টার সাহেব তো টাকা আপনি উল্লেখ করেছেন, ওপেন স্টেজে মঞ্চে দিয়েছে, কোনো পার্টি অফিসে দেওয়া হয়নি তো, এটাই সবচেয়ে বড় ফেয়ার। না, আপনাকে কথা বলছি না, আমরা কি দেখতাম, পার্টি অফিস থেকে চুপি হতো। This is transparency, not project. পার্টি অফিস বললেই কেউ দাঁড়িয়ে যায়। নেক্সট কোশ্চেন রামদাস মহোদয়, রামবাবু বলুন। আরে জিতেন বাবু, কোন নাম বলা হয়েছে? এই যে কালকে আপনি বলেছেন ঠাকুর ঘরে কে কলা খায় না, কোন নাম বলা হয়েছে? কার নাম বলিনি। এই হঠাৎ করে গাছ দেওয়া হয় কেন, আমি এটা বুঝতে পারছি না। এই না, কোন পার্টির নাম বলিনি, আমি। আরে কোন পার্টির নাম বলা হয়েছে? আমি অনিমেষ বাবুকে প্রশংসা করলাম যে আপনি বলেছেন এটা ক্রিস্টাল ক্লিয়ার যে মুখ্যমন্ত্রী মহোদয় এটা কোন পার্টি অফিস থেকে হয়েছে, তাহলে গরিত কাজ বলুন আপনি। আপনার পার্টি সংশোধন করুন। কোনটা? কোন পার্টি এই কথা বলেনি তো, বলছে কোন পার্টি হয়নি তো। আরে কি বলছেন আপনি? বলতে হবে তাহলে এটা কেন? আরে বলছে কোন পার্টি অফিসে দেওয়া হয়নি তো। প্লিজ, পার্টি অফিস তো ওনাদের পার্টি অফিস আছে, আমাদের পার্টি অফিস আছে, বলছি আমি। আপনাদের পার্টি অফিস আছে। কোন পার্টি অফিস? কেন আপনি বলুন তাহলে, কেন এটা বলতে হবে? ক্লিয়ার করুন আপনি। আমরা জানতে চাই, ত্রিপুরাবাসী জানতে চায়। ঠিক আছে, না আমি কেন বলতে যাবো? এটা আমরা দেখলাম, আপনি বলে ফেললেন একটা। আরে ত্রিপুরাবাসী জানতে চায় কোন পার্টি অফিস থেকে দেওয়া হয়েছে। জিতেন বাবু প্লিজ, শ্যামল বাবু এই চেয়ার থেকে এরকম ভাবে আমি বলতে পারেন না। জিতেন বাবু আপনাকে বলছি, আমি প্লিজ আমি আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছি, গতকালকেও দেখছি আপনি কিন্তু উত্তেজিত হয়ে যাচ্ছেন। এটা না, এটা কিন্তু আমার কর্তব্য এটা আপনাকে এটা বলা যে আপনি উত্তেজিত হবেন না, কারণ উত্তেজিত হলেই
শরীরে অনেক রকম প্রতিক্রিয়া হয়, এটা আপনি ভালো আমার চেয়ে ভালো জানেন, ঠিক আছে? স্যার উদ্ভিদ হবে আমি না। ভুল করলে আপনি ধরিয়ে দেবেন, আপনি ভুল করলেও আমার দায়িত্ব আছে আপনাকে 100 ধরিয়ে বার। দেওয়া। আমি স্বীকার করলাম তো, দিস ইজ রাইট অফ দি মেম্বার। আমি আই ডু এডমিট, কিন্তু আমি বলছি আপনি অ্যাক্সিডেন্ট হবেন না, এটা আমার রিকোয়েস্ট আপনার কাছে। আপনাকে আমরা আর অনেকদিন চাই। রামু বাবু প্লিজ। ক্ষমতা চলে যাওয়ার পর এরকমই ঠিক আছে, যাদব প্লিজ। মাননীয় স্পিকার মহোদয় স্যার, আমার এডমিনের স্টার্ট কোশ্চেন নাম্বার 92 92 না, প্লিজ 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 প্রমোদ প্লিজ প্লিজ বাবু প্লিজ। প্লিজ। না না, আমি আপনি প্লিজ প্লিজ প্লিজ। এই না, Admitted start question number 92 by শ্রী রামু দাস, মাননীয় বিধায়ক। 1 নম্বর হচ্ছে প্রতাপগড় বিধানসভা অন্তর্গত ডক্টর বি.আর. আম্বেদকর বিদ্যাজ্যোতি স্কুলের নতুন দ্বিতল শ্রেণী কক্ষ নির্মাণ করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা। উত্তর হচ্ছে প্রতাপগড় বিধানসভা অন্তর্গত ডাক্তার বি.আর. আম্বেদকর বিদ্যাজ্যোতি স্কুলে নতুন দ্বিতল শ্রেণী কক্ষ নির্মাণ করার কোনো পরিকল্পনা বর্তমান বছরে সরকারের নেই। থাকলে কবে নাগাদ কাজ শুরু হবে বলে আশা করা যায়। 1 নম্বর প্রশ্নের উত্তরের সাপেক্ষে 2 নম্বর প্রশ্নের উত্তর প্রযোজ্য নয়। সাপ্লিমেন্টারি স্যার। স্যার, প্রতাপগড় বিধানসভা অন্তর্গত ডক্টর বি.আর. আম্বেদকর বিদ্যাভবন, এটাকে বিদ্যাজ্যোতি করা হয়েছে স্যার, পরিকাঠামোহীন বিদ্যাজ্যোতি স্কুল। স্যার, এই স্কুলটা ত্রিপুরা রাজ্যের মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাতে 3 নম্বর ছিল। 1 নম্বর ছিল তুলসীপতি স্কুল, 2 নম্বর বেলাবর স্কুল, 3 নম্বর ডক্টর বি.আর. আম্বেদকর স্কুল। প্রায় 2,500 থেকে 3,000 ছাত্রছাত্রী ছিল। আমি বিধানসভা অধিবেশন শুরু হয়েছে 5 তারিখ, আমি থাকতে 2 দিন আগে ভিজিট করেছি স্কুলে। এখন ছাত্রছাত্রী নেমে এসেছে 1040 জন। স্যার, এই স্কুলে বামপন্থী সরকারের আমলে হাউজিং বোর্ডকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং 8 কোটি টাকা দেওয়া হয়েছিল এই স্কুলকে দ্বিতল শ্রেণীকক্ষ বানানোর জন্য, তৈরি করার জন্য। স্যার, কোথায় আছে এখন? এখন কি বলছে এখন পরিকল্পনা নেই? তো তৎকালীন সময় যে বামপন্থী সরকার আমলে দেওয়া হয়েছিল 8 কোটি টাকা হাউজিং বোর্ডকে, এটা কোথায় গেছে? এবং একটা বিদ্যাজ্যোতি স্কুল করতে গেলে আমি স্কুলে যখন ঢুকি বিদ্যুতের সমস্যা। মাননীয় সদস্য, আপনার সাপ্লিমেন্টারি এটি স্যার, সাপ্লিমেন্টারি হয়েছে এখন যে শিক্ষক নেই, শিক্ষকের সমস্যা, এবং এই এলাকা যে এলাকাটা বিদ্যাজ্যোতি স্কুল করা হয়েছে এলাকাটা গরিব এলাকা। এখন ছাত্রছাত্রী অভিভাবকরা এই স্কুল থেকে ছেলেমেয়েদেরকে নিয়ে অন্য স্কুল ভর্তি করেছে, কারণ পয়সা দিয়ে পড়া সম্ভব না, গরিব এলাকাটা। কি আপনার কোশ্চেনটা, মূল প্রশ্নটা কি? প্রশ্নটা এটাই স্যার, এটা দিয়ে সমস্যাটা এলাকা বিশাল সমস্যা স্কুলে। এটাকে বিদ্যাজ্যোতি স্কুল ছাত্রছাত্রী এখন স্কুলে আসছে না, কারণ গরিব এলাকা প্রত্যেক অভিভাবকরা টাকা দেবে স্কুলের মধ্যে, প্রতিদিন স্কুলে গেলে টাকা দিতে হয়। তো আমরা যখন বলছিলাম শিক্ষা সকলের জন্য, তো শিক্ষা তো সকলের জন্য না, পয়সাদার শিক্ষা তার এখন বোঝা যাচ্ছে। তো এখন তারা আমার প্রশ্ন হচ্ছে সরকার কখন উদ্যোগ নেবে এই দ্বিতল শ্রেণীকক্ষ তৈরি করার জন্য? মাননীয় স্পিকার মহোদয়, আমার মনে হয় রামবাবুর আরও কয়েকবার এখানে যেতে হবে, এখানে কি হচ্ছে না হচ্ছে। দরকার পড়লে আমিও যাব। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে বর্তমানে আপনি বলছেন ওইখানকার স্টুডেন্টের সংখ্যা খুবই অল্প হয়ে যাচ্ছে। বিদ্যালয়তে এখন 1039 জন ছাত্রছাত্রী আছে তো 36 জন শিক্ষক কর্মচারী রয়েছে। 29 জন, 29। আপনি বলছেন আমার কাগজে 36 জন, আপনি কি 13টি শ্রেণী কক্ষ আছে, 7টি অন্যান্য কক্ষ এখানে রয়েছে, 1টি করে বয়েজ অ্যান্ড গার্লস টয়লেটও আছে এখানে। দ্বিতল ভবন নির্মাণের যেটা আমি বললাম কোনো পরিকল্পনা আপাতত নেই। না থাকলেও রেনোভেশন অফ 100 বিদ্যাজ্যোতি স্কুল প্রজেক্টের অধীনে বিদ্যালয়টিতে এডিশনাল ক্লাসরুম 6টি, হেডমাস্টার রুম 1টি, সায়েন্স ল্যাব 3টি, লাইব্রেরি 1টি, 200 মিটার সীমানা দেওয়াল ও সাইকেল স্ট্যান্ড নির্মাণের জন্য 380 লক্ষ টাকা মঞ্জুরি করা হয়েছে। দিস ইজ ফর ইউর কাইন্ড ইনফরমেশন। এবং এই কাজটি আরডি দপ্তরকে দেওয়া হয়েছে। এবং এই কাজগুলো যখন হবে তখন শ্রেণীকক্ষে সংকট থাকবে না
এবং যে কারণে বিদ্যাজ্যোতি স্কুল প্রকল্প আমরা চালু করছি সেই সমস্যাও সমাধান হবে। খালি উপর দিকেই উঠলে হবে না, সব কিছু ঠিক আছে কিনা সেটাও দেখতে হবে। সাপ্লিমেন্টারি স্যার, বিদ্যাজ্যোতি স্কুলে এখন পর্যন্ত কতটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে? সেপারেট প্রশ্ন করবেন, এটা তো আজকে কোশ্চেন রিলেটেড না, কিভাবে দেবে উত্তর? এটার উত্তর দিতে পারবে কি? প্রিপেয়ার্ড কি? হ্যাঁ, সেপারেট কোশ্চেন করবেন, নিশ্চয় দিয়ে দেওয়া হবে। পরবর্তী 7 নম্বর প্রশ্ন এনেছেন মাননীয় সদস্য শ্রী মনোজ কান্তি দেব মহোদয়। Honorable Speaker, sir, my admitted third question on 97. অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী মনোজ কান্তি দেব মহোদয়, স্টার্ট কোশ্চেন যারা এডমিটেড স্টার্ট কোশ্চেন নাম্বার 97। 1 নম্বর হচ্ছে কমলপুর ডিএলইডি কলেজটিতে বিএড খোলার পরিকল্পনা দপ্তর রয়েছে কিনা। স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, যেটাকে এসসিআরটি বলা হয়, সেই এসসিআরটি পরিচালিত ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডায়েটে বিএড কোর্স পড়ানোর কোনো সংস্থান নেই। তাই কমলপুর ডায়েটে বিএড কোর্স খোলার কোনো পরিকল্পনা দপ্তরের নেই। 2 নম্বর হচ্ছে থাকলেও সেটা আশা করা যায়। 1 নম্বর প্রশ্নের উত্তরের সাপেক্ষে 2 নম্বর প্রশ্নের প্রাসঙ্গিক নয়। Supplementary, sir. কমলপুরে ডিএলএড কলেজ আছে, এখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে। বিএড কলেজ শুধু কমলপুর নয়, রাজ্যেতেই কম। সুতরাং বিএড পড়াশোনার জন্য ছাত্রছাত্রীরা বাধ্য হয়ে বহিরাজ্যে যেতে হয়, কলকাতাতে যেতে হয়। তো অবস্থার কথা বিবেচনা করে মাননীয় মুখ্যমন্ত্রী যদি উদ্যোগ গ্রহণ করেন যে স্পিরিচুয়াল ডিস্ট্রিক্ট ধলাইতে একটা বিএড কলেজ খোলার উদ্যোগ গ্রহণ করেন, তাহলে ছাত্রছাত্রীরা উপকৃত হবে এবং পড়াশোনার সুযোগ পাবে। মাননীয় স্পিকার মহোদয়, যেহেতু প্রশ্নটা ছিল ডায়েট কলেজের মধ্যে বিএড কোর্সের বিষয়, সেখানে কিন্তু এসসিআরটি পরিচালিত ডায়েট যে কলেজগুলোতে বিএড কোর্সে চালু নেই। বিএড কোর্স চালু সংক্রান্ত বিষয়টি উচ্চশিক্ষা দপ্তরের অধীনস্থ, তাই কমলপুর ডায়েটে বিএড কোর্স চালুর বিষয়টি এসসিআরটির ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখানে উল্লেখ্য যে একটু আগেও আমি বলেছি মাননীয় একজন সদস্যের উত্তরে যে এখানে ইন্টিগ্রেটেড বিএসসি বিএড কোর্স এখানে এনআইটিতে পাইলট প্রজেক্ট হিসাবে চালু হয়েছে এবং বাকি উনি যে বিষয়টা এনেছেন আমি দপ্তরের সাথে কথা বলে ওনাকে জানাবো। মাননীয় সদস্য শ্রী ইসলামউদ্দিন। স্যার ছোট্ট একটা সাপ্লিমেন্টারি। মাননীয় তদানীন্তন শিক্ষামন্ত্রী শ্রী রতনলাল 2018 সালে প্রথম সেশনে বলেছিলেন যে ত্রিপুরা রাজ্যে 4টা নতুন বিএড কলেজ করা হবে। এই ব্যাপারে একটা তো আছে সরকারি বিএড কলেজ করা, আর এখন বর্তমানে এই আগরতলাস্থিত বিএড কলেজ ছাড়া এই 4টার মধ্যে কয়টা করা হয়েছে? না না, এটা সেপারেট কোশ্চেন, এটা তো আজকে উত্তর কিভাবে মানে প্রিপেয়ার? কেন স্যার বিএড কলেজের কথা? হ্যাঁ, এটা প্রিপেয়ার না, এটা উনি তো উত্তর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। সাপ্লিমেন্টারির উত্তর আপনি দেবেন, আমি প্রথম দেখছি। আরে আমি দিচ্ছি না তো, আমি কি এটা গাইড করব না? দেখলাম আপনি পার্টি অফিস নিয়ে বললেন, গাইড করবেন না স্যার। মাননীয় বিএড কলেজ সম্বন্ধে বলছি, আজ থেকে 5 বছর আগে বলেছিল 4টা বিএড কলেজ হবে। আরে আপনি যদি কোশ্চেন আনতেন যে কটা বিএড কলেজ হয়েছে প্রাক্তন পূর্বে শিক্ষামন্ত্রী। স্যার একটা কথা বলি, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ তো আছেন, এডুকেশন দেখছেন, আপনি তো দেখছেন না এডুকেশন, সুতরাং উনিই বলুক না। আমি দেখছি আপনি সাপ্লিমেন্টারির উত্তর দিচ্ছেন। হোয়াট ইজ দিস? আপনি আনফরচুনেট স্যার। না না, আপনি আরে কোত্থেকে দেখছেন, কোত্থেকে বলছেন এগুলো? আপনি বললেন পার্টি অফিসে অফার দেওয়া হয়,
মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছে ভালোই করেছে, টাউন হলে করেছে নতুন কিছু। আপনি তো ধন্যবাদ জানিয়েছে এলওপি। আমি আর আপনি যখন পাশাপাশি বসতাম আপনি বলেছেন একসময় এইসব কথাবার্তা, আমি আপনি সুদীপ বাবু আরে আপনি যখন বলেছেন তখন বিরোধী দলের ছিলেন, এখন চেয়ারে বসে সাপ্লিমেন্টারি উত্তর দেবেন। না সাপ্লিমেন্ট উত্তম না, আপনি যেটা বলছিলেন এটা কি বলছেন স্যার? না না, আপনার কোশ্চেনটা কি স্যার গত 5 বছরে কয়টা বিএড কলেজ হয়েছে? এখানে বিএড কলেজ রিলেভেন্ট 4টার কথা বলেছিলেন তদানীন্তন মাননীয় শিক্ষামন্ত্রী। এই 5 বছরে কয়টা নতুন বিএড কলেজ হয়েছে সরকারি? মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আর ইউ প্রিপেয়ার টুডে? মাননীয় বিধায়ক শ্রী গোপাল বাবুর যে সাপ্লিমেন্টারি কোশ্চেন, সেই কোশ্চেনের উত্তর তো আগে জানলে আমি উত্তরটা আরও ভালো সুন্দর করে লিখে টিকে রাখতে পারতাম। হঠাৎ করে বললে কিন্তু আপনি বুঝেন ভালো করে যে কটা বিএড কলেজ কী বিষয়, যেখানে যে বিষয় নিয়ে এখানে কথা হচ্ছে তার উত্তর কিন্তু আমি দিয়েছি। যে এনসিইআরটির যে গাইডলাইন আছে সেখানে কিন্তু মানে এইভাবে আমরা বিএড কলেজ মানে ডায়েট কলেজে আমরা কিন্তু করতে পারবো না, সেটা হচ্ছে আসল। ওকে, ঠিক আছে। গভর্নমেন্টের আপনার যে উত্তরটা আমি বলছি, গভর্নমেন্টের এখন 2টো কলেজ আছে আমাদের, আর নন গভর্নমেন্টের আছে 4টে। আমি নন গভর্নমেন্ট চাইনি। ওকে, আমি চেয়েছি 5 বছরে কয়টা নতুন বিএড কলেজ হয়েছে। ইসোবার গোপাল বাবু, ইসোবার প্লিজ নাও মিস্টার শ্রী ইসলামউদ্দিন সাহেব মহোদয়। মাননীয় স্পিকার স্যার, ইসলাম সাহেব মহোদয়, আমার অ্যাডমিটেড কোয়েশ্চন নাম্বার 106। অনারেবল স্পিকার স্যার, মাননীয় বিধায়ক ইসলামউদ্দিন মহোদয় যে প্রশ্ন এখানে করেছেন, প্রশ্ন 1, কদমতলা ব্লকের অন্তর্গত কুর্তি হাওরকে কেন্দ্র করে মাছ উৎপাদনের দপ্তরের কোনো পরিকল্পনা আছে কিনা? কদমতলা ব্লকের অন্তর্গত কুর্তি হাওরকে কেন্দ্র করে মাছ উৎপাদনের জন্য আপাতত কোনো পরিকল্পনা নেই। থাকলে এর রূপরেখা কি হবে? 1 নং প্রশ্নের উত্তরে এই প্রশ্ন আসে না। প্রশ্ন 3, না থাকলে তার কারণ কি? কদমতলা ব্লকের অন্তর্গত কুর্তি হাওরকে কেন্দ্র করে মাছ উৎপাদনের জন্য দপ্তরের কাছে কোনো প্রস্তাব আপাতত আসেনি আমাদের কাছে। সাপ্লিমেন্টারি স্যার, কুর্তি হাওরটা হচ্ছে একটা বৃহত্তর হাওর। এই হাওরের গভীরতা এখন কমে গেছে, 8 থেকে 9 মাস জল থাকে, এবং এই হাওরকে কেন্দ্র করে 4টা গ্রাম পঞ্চায়েত আছে: কুর্তি, তারকপুর, রাজনগর, খালাগাঙ্গের পার। তো এই হাওরের মধ্যে প্রায় 500-র উপরে ওপেন ফিশারি আছে, যেটা বর্ষার সময়ে প্রায় 3 থেকে 3,500 পরিবার সেখানে মাছ ধরে। বিগত সময় বিভিন্ন সময়ে এই হাওরকে কেন্দ্র করে ওই পঞ্চায়েত, বিভিন্ন দপ্তর, বিশেষ করে ফিশারি দপ্তরের মাধ্যমে, রেগার মাধ্যমে কয়েকশো ফিশারি করে দেওয়া হয়েছে। আমার প্রস্তাব থাকবে, আমার মাননীয় মন্ত্রীর কাছে আমার বক্তব্য থাকবে, প্রশ্ন থাকবে যে কুর্তি হাওরকে কেন্দ্র করে এই হাওরের মধ্যে যারা জমি রয়েছে, জমির মালিক রয়েছেন, এই সমস্ত পরিবারকে যারা সদস্য রয়েছেন, এসএইচজি দল গঠন করে 7-8খানি বা 10খানি এরকম ফিশারি রয়েছে, আরও ফিশারি করা যায় কিনা মাছ উৎপাদনের জন্য। ধন্যবাদ। অনারেবল স্পিকার স্যার, মাননীয় বিধায়ক সাপ্লিমেন্টারিতে যে প্রশ্ন রেখেছেন আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এটা আমাদের দপ্তরের সাথে খুব রিলেভেন্ট ইস্যু, এবং আপনার অবগতির জন্য জানাচ্ছি, আমি ফিশারি ডিপার্টমেন্টের দায়িত্ব নেওয়ার পরে পুরো রাজ্যেই আমরা একটা মিশন আমরা চালিয়েছি, যে আমি এবং আমার পার্সোনাল যেটা অবজারভেশনে আমি দেখলাম যে পরিমাণ জলাশয়কে ব্যবহার করে আমাদের যে মাছের উৎপাদন রয়েছে বর্তমানে, তার প্রায় সমসাময়িক জলাশয় আছে যেগুলি আনইউটিলাইজ কন্ডিশনে আছে বা নন ফাংশনাল কন্ডিশনে আছে। তো আমরা দপ্তরকে নির্দেশ দিয়েছি যে পুরো স্টেটে কি পরিমাণ আনইউটিলাইজ ওয়াটার বডিজ রয়েছে সেটাকে আইডেন্টিফাই করার জন্য।
এবং আমরা সেটার জন্য একটা পরিকল্পনা নিয়েছি যাতে আগামী 24 এবং 25 অর্থ বছরে এই আনইউটিলাইজ ওয়াটার বডিজগুলিকে যেন আমরা ফাংশনাল করতে পারি এবং মাছের উৎপাদন আমরা বৃদ্ধি করতে পারি। সে অনুযায়ী আপনার কদমতলাতেও আমরা কদমতলা ব্লকে আমাদের নর্থ ত্রিপুরা জেলাতে যেটা আমাদের ওয়াটার এরিয়া রয়েছে 3493.94 হেক্টর, তার মধ্যে 425.66 হেক্টর জমি আমরা কদমতলা ব্লকে আইডেন্টিফাই করেছি। তো আমার মনে হচ্ছে নিশ্চিত আপনার এই এরিয়াটা আসবে। এবং আমি দপ্তর থেকে খোঁজ নিয়ে যেটা দেখলাম, আপনার যে জলাশয়ের কথা বলছেন হাওড়ের, এটা এখানে ম্যাক্সিমাম প্রাইভেট ল্যান্ড, মানে ওনার রয়েছে, জমির মালিক। তো আমি আপনার কাছে অনুরোধ রাখবো আপনার লোকালি থেকে একটা প্রপোজাল আমাদের কাছে পাঠান, প্রয়োজনে আপনিও পাঠাতে পারেন। আমরা সিমিলারলি আরেকটা প্রজেক্ট নিয়েছি আমাদের অনুকুটিতে, যেটা 17 মিয়ার হাওর আমরা অ্যাকোয়া পার্ক করার প্ল্যান করেছি। এবং পুরো স্টেটে আমাদের পরিকল্পনা আছে। ইতিমধ্যে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে একটা প্রপোজাল পাঠিয়েছি। পুরো স্টেট থেকে এখন পর্যন্ত প্রায় আমরা 3493.94 হেক্টরকে আইডেন্টিফাই করে আমরা এটাতে আমাদের প্রায় 153 হেক্টর যেটা আনইউটিলাইজ কন্ডিশন আছে, এই বছর আমরা ফাংশনাল করার জন্য প্ল্যান নিয়েছি এবং অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরা ডিপিআর সহ সাবমিট করেছি। তো আমরা আশা রাখছি আগামী অর্থ বছরের মধ্যে এটা স্যাংশন পেয়ে যাব, পেলে আমরা নিশ্চিত সেটা করবো। আর আপনি যেটা স্পেসিফিক বলেছেন, আমি যখন নর্থ ত্রিপুরা নেক্সট টাইম ভিজিটে যাবো নিশ্চয়ই আপনার এলাকাও দেখবো, আপনিও সহযোগিতা করবেন এবং নিশ্চয়ই একটা প্রপোজাল পাঠিয়ে দেবেন। আমাদের পরিকল্পনা আছে সেই সমস্ত জলাশয়গুলিকে কাজে লাগানোর জন্য। থ্যাংক ইউ। প্রশ্নোত্তর পর্ব শেষ। মাননীয় সদস্যগণ প্রশ্নোত্তর পর্বের যে সময় তারকা চিহ্নিত প্রশ্নোত্তর দেওয়া সম্ভব হয়নি সেগুলো সহ তারকা চিহ্নবিহীন প্রশ্নপত্র উত্তরগুলো সবার টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় মাননীয় মন্ত্রীদের মহোদয়কে অনারেবল স্পিকার মহোদয় বলুন। গত 8ই জানুয়ারিতে মাননীয় রাজ্যপালের ভাষণের উপর বক্তব্য রাখতে গিয়ে মাননীয় এলওপি উপন্যাস দেববর্মা মহোদয় রাজ্য সরকারের অর্থনৈতিক ঋণ সম্পর্কে বক্তব্য রেখেছিলেন। তো ওই সম্পর্কিত বিষয়ে আমি সবাইকে অবহিত করতে চাই, আপনার অনুমোদন করেন। পার্টিকুলার একটা দিয়েছে উনি, যেটা বক্তব্য রেখেছিলেন সে। তো অ্যাকচুয়ালি রাজ্য সরকারের ঋণ সম্পর্কিত ব্যাপারে গত বাজেট অধিবেশনও আমরা এই সভাতেই মানে টোটাল ক্লিয়ার আমরা বলার চেষ্টা করেছি। মাননীয় এলওপি মহোদয়ও এই সম্পর্কিত প্রশ্ন রেখেছিলেন বলেছেন। তবু উনি 8ই জানুয়ারিতে যে বক্তব্য উনি রেখেছিলেন, সরকার অর্থনৈতিক ঋণে জরাজীর্ণ অবস্থা, তাতে রাজ্যের মানুষ সুশাসন অনেক দূরের কথা, তার ঋণের বোঝায় ভালো। তা আমি ওনার আবারও অবগতির জন্য আমি টোটাল রাজ্য সরকারের অর্থনৈতিক পরিস্থিতি কি তা আমি আজকে সভাতে আমি ব্যক্ত করছি। প্রথমে রাজ্য সরকারের ঋণ 31/2018 পর্যন্ত ছিল, উনি বলেছেন 13,000 কোটি, এটা 12,903 কোটি টাকা। এবং 31 মার্চ 2023 পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে এটা 21,687 কোটি টাকা। কারেক্ট, এটা উনি বলেছেন। তো আমি এটা একটার সঙ্গে বলি যে এই প্রসঙ্গে যে আমরা এই বিগত আমাদের সরকারের সময় 8,784 কোটি টাকা আমরা বেশি ঋণ নিয়েছি। ওই সময় 2017-18 আমরা সরকার আসার আগে রাজ্য সরকারের ওই সময় যে বাজেট ছিল 15,956.56 কোটি টাকা। আমরা 2022-23 অর্থ বছরে এই রাজ্যের বাজেট আমরা 26,892.67 কোটি টাকা আমরা বাজেট, ডাবল না হলেও তার থেকে কিছুটা কম। এই প্রসঙ্গে বলা যেতে পারে যে বর্তমান সরকার 22-23 অর্থ বছরে যে আমরা ঋণ নিয়েছি, এই ঋণটা কোন কোন খাতে 6 বছর আমরা ঋণ নিয়েছি তা আমি টোটাল আমি একটা পয়েন্ট করে বলি। যেমন একটা কথা আছে ব্যাক টু ব্যাক লোন, এটা ভারত সরকারের যে একটা জিএসটি কম্পেনশন বাবদ একটা টাকা আমাদেরকে দিয়ে থাকে। তো এটা আমরা সকলে জানি যে
যে এই টাকাটা যেহেতু কোভিডের ছিল ওই সময়ে ভারত সরকারের অনেক ক্ষেত্রে কিছুটা তাদের ইয়ে ছিল, এবং কিন্তু সেখানে 627.37 কোটি টাকা আমাদেরকে এই টাকাটা আমাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু সেটার টাকা ফেরত দেবে ভারত সরকার, সেও ফেরত দেবে কবে? 50 বছর পরে, এবং তার জন্য 1 টাকা আমাদেরকে সুদ বহন করতে হবে না। কিন্তু এই 627.37 কোটি টাকা আমাদের রাজ্যে এটা ঋণের সঙ্গে যুক্ত, এটাই সিস্টেম। যেমন সেকেন্ড পয়েন্ট, স্পেশাল অ্যাসিস্ট্যান্স ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, এই লোন বাবদ 768.33 কোটি টাকা 50 বছরের জন্য, এবং সেটা সুদিন, এবং এই টাকাটা আমরা 50 বছরে আমরা এই টাকাটা 50 বছরে এটা আমরা ফেরত দেব। লোন, এটাও লোন হিসেবে ট্রিট হবে, কিন্তু কোনো সুদ আমাদের দিতে হচ্ছে না। এবং এটা স্বাভাবিকভাবেই যে এই ধরনের সুযোগ দেশের প্রধানমন্ত্রীর এই নেতৃত্বে সরকার যেভাবে সুযোগ দিচ্ছে, আমরা ডেভেলপমেন্টের সঙ্গে আরও বেশি করে যুক্ত হওয়ার সুযোগ আমাদের বৃদ্ধি হচ্ছে, কিন্তু রাজ্য সরকার সেখানে কোনো সুদ বহন করতে হবে। ঠিক থার্ড, এক্সটার্নালি এইডেড প্রজেক্ট, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমরা কী কী এরপরে দেখুন, এই যে এই প্রজেক্টের মাধ্যমে 66.59 কোটি টাকা আমরা এটাও ঋণ হিসাবে আমাদের দীর্ঘমেয়াদী ঋণ এবং কম সুদের, এই ঋণের 90% কেন্দ্রীয় সরকার বহন করে, পরিশোধ করে, আর 10% আমরা বহন করব। এবং এতে অবশ্যই এটাও বলতে ঠিক, এই যে এক্সটার্নাল এইডেড প্রজেক্ট, বিগত সরকার আমরা আসার আগে মাত্র 2টি এক্সটার্নাল এইডেড প্রজেক্ট ছিল। আজকে আমাদের সরকার আসার পরে সেটা 10টা এক্সটার্নাল এইডেড প্রজেক্টটা আমরা যুক্ত হতে পেরেছি। যেমন একটা খুব ইম্পর্টেন্ট নাবার্ড লোন, 75 কোটি টাকা, এই ঋণও খুব কম সুদের, মাত্র 5.25%। কিন্তু এই ঋণ নিয়ে কি হয়, গ্রামীণ এলাকার কৃষি ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু ডেভেলপমেন্ট এই ঋণের মাধ্যমে করে থাকে। বলুন না, আলাদা পয়েন্ট বলেছি তো আপনাকে, আমি ওখান থেকে বেরিয়ে এসে চতুর্থ নম্বর পয়েন্ট এসেছি মাননীয় সদস্য। এটা আরেকটা নাম্বার লোন সেপারেট, এটা এক্সট্রাডেটেড লোনে নয়, বলিনি আমি। তো এই জায়গাতে এইভাবে এটা আমাদের লোনে হয় কম ইন্টারেস্টে, এটাও দীর্ঘমেয়াদী আমার দিতে হয়। এনসিডিসি, এই ঋণ কোঅপারেটিভ সেক্টরকে ডেভেলপমেন্ট করার জন্য না হয়, এবং এর বাবদও আমরা 13.55 কোটি টাকা আমরা নিয়েছি। ঠিক আরেকটা, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, যে স্টেট প্রভিডেন্ট ফান্ড, আমাদের সরকার আসার পরে রাজ্যের কর্মচারীদের জন্য 7ম পে কমিশন আমরা চালু করা হয়। এই 7ম পে কমিশন পাওয়ার পর প্রভিডেন্ট ফান্ডে কর্মচারীদের সাবস্ক্রিপশনের অ্যামাউন্ট যথেষ্ট বৃদ্ধি পায়, এবং যেখানে পিএফ এবং গ্রুপ ইন্স্যুরেন্স খাতে মোট ঋণের পরিমাণ ছিল কত ওই সময়, তাহলে এটা বামপন্থী সরকারের সময় 1948.94 কোটি টাকা। আমাদের সরকার আসার পর সে বৃদ্ধি পেয়ে এটা 6220.69 কোটি টাকা এই ঋণের পরিমাণ হয়, এটা কর্মচারীদের এটা। এবং যদি আমরা হিসাব করে দেখি 1948.94 বাদ দিই, তাহলে আমাদের এই সরকারের সময় 4271.75 কোটি টাকা এই খাতে এটা ঋণ বৃদ্ধি হয়েছে। ওই যে 8784 কোটি টাকা, তার মধ্যে এই সমস্তগুলো যুক্ত হচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা সরকার দায়িত্ব নেওয়ার পরে ওই সময় বামপন্থী সরকারের সময় যে বিভিন্ন ডিডিওরা এক বিশাল পরিমাণ টাকা ওদের ব্যাংক অ্যাকাউন্টে জমা রেখে বসেছে, খরচ নেই। কিন্তু এই সরকার এই টাকাটা কিন্তু লোনের মধ্যে এটা ইনক্লুড করা হয়, যেহেতু আমরা দেওয়া হয়েছে। তো আমাদের একটা ইনস্ট্রাকশন আমরা দেওয়া হয়েছিল আমাদের সরকার আসার পরে, যে প্রত্যেক যে ডিপার্টমেন্ট
তা নতুন যে নতুন মানে ইনস্ট্রাকশন মোতাবেক 2 কোটি টাকার বেশি কোনো টাকা যাতে কারোর কাছে না থাকে, সেই টাকাগুলো অ্যামাউন্ট আমরা হিসাব করে দেখেছি, সেটাও প্রায় 965.79 কোটি টাকা। সেটাও আমরা এটা আমাদের এটা পরবর্তী সময় এটা উদ্যোগ আমরা সেই কাজে লাগিয়েছি। তো এই সমস্ত কিছু সংখ্যা দিয়ে যেখানে 7,986.13 কোটি টাকা, ওই 8,700 যে কোটি টাকার মতো যে আমাদের লোন বৃদ্ধি পেয়েছে, এই টাকার মধ্যে কিন্তু এইটা বাকিটা মার্কেট থেকে আমরা সময় সময় কিছু লোন নিতে হয়েছে, বাকি অল্প কিছু টাকা। প্রশ্ন হচ্ছে যে এটা তো ক্লারিফিকেশন স্যার, যে আপনি একটা পয়েন্ট এখন মেনশন করলেন যে ডিপার্টমেন্ট হেডদের যে আমি বলিনি, আপনি বলবেন লোনের টাকা অ্যাডভান্স রয়েছে, বলি এটা ডিস্টার্ব করবেন না, এটা অঙ্কের হিসাব তো, আপনি মাঝখানে ডিস্টার্ব করে এটা ভুল হতে পারে আমার, বলতে দিন আমাকে। তো এইভাবে টোটাল লোনটা আপনার এই জায়গায় আমরা পৌঁছেছি। আপনি আরেকটা কথা বলেছেন যে ইন্টারেস্ট পেমেন্ট, হ্যাঁ এই যে আমরা লোন নিচ্ছি এটা ইন্টারেস্টে কিন্তু এটা 10 বছর পর থেকে শুরু হয়। ইন্টারেস্ট পেমেন্ট করি যে আমরা এর আগে ইন্টারেস্ট পেমেন্ট করেছি 1501.73 কোটি টাকা। ওই যে 12,900 কোটি টাকা নিয়েছে সেগুলোর কিন্তু ইন্টারেস্টটা আমরা পে করছি। আমাদের টাকারও সময় আসবে, সেটা পরে এই টাকা যেটা আপনি দিতে হবে। এবং সেই সঙ্গে এটা জেনে নিন যে আমরা যে রিপেমেন্ট এই যে লোন নেওয়া হয়েছে, এই রিপেমেন্টও আমরা 918.25 কোটি টাকা ফেরত দিয়েছি। তো এই টোটাল এই হিসাবে এরপরে আসুন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যে এই যে ফিসক্যাল ডিসিপ্লিন আমাদের এ রাজ্যে ভালো, তার প্রমাণ কি? যেমন 2017-18-তে বামপন সরকার লাস্ট আমাদের আসার আগে তাদের টার্গেট ছিল যে তারা কতটা নিতে পারবে এই ফিসক্যাল এই ডিসিপ্লিন অনুযায়ী। 3.25% নেওয়ার কথা ছিল, ওনারা নিয়েছেন কত? অ্যাচিভমেন্ট করেছেন 4.74%, বেশি। ঠিক 2020-21-এ আমাদের সরকারের সময় আমাদের 5% আমাদের ছিল টার্গেট, কিন্তু আমরা নিয়েছি 2.54%, মানে অর্ধেক। আমরা সবটা এটা আমরা এই করিনি। 2021-22-এ যেখানে 4.5% আমাদের ছিল, সেখানে আমরা 0.91% আমরা অ্যাচিভ করেছি। 2022-তে সে যেখানে 4% ছিল, সেখানে আমরা 1.5% আমরা করেছি। তো এগুলো টোটালি অর্থনীতির অবস্থার এগুলো এটা দিয়ে প্রমাণিত হয় যে আমাদের এই সরকার আমাদের চলাকালীন আমরা এইভাবে আমরা আর্থিক দিক দিয়ে ডিসিপ্লিন ওয়েতে আমরা সেটা করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বের আমরা সরকার। এটা আপনাদের জানার উদ্দেশ্য হচ্ছে যে এটা যাতে কোথাও এরকম কোনো ভাবনা না আসে যে রাজ্যের সমস্ত মানুষ যে ঋণের জ্বালায় জর্জরিত। 2017-18 অর্থ বছরে রাজ্যের যে ডেট জিএসডিপি রেশিও ছিল কত ওনাদের সময়? 29.51%, যা আমাদের 2022-23 অর্থ বছরে দাঁড়িয়েছে 29.27%, অনেক কমে আমাদের হয়েছে। এবং 2017-18 অর্থ বছর থেকে অনেক কম। 2021-22 অর্থ বছরে রাজ্য সরকার যেখানে এই অ্যাজ পার এই যে ফিসক্যাল ডিসিপ্লিন রেশিওতে যদি আমরা হতে, সেখানে আমাদের অ্যাকচুয়ালি আরও আমরা ওপেন মার্কেট থেকে 2487 কোটি টাকা লোন নিতে আমরা পারতাম। ওই সিস্টেম ওটাই অ্যাজ পার সিস্টেম, কিন্তু আমরা লোন নিয়েছি কত? মাত্র 300 কোটি টাকা। 2022-23 অর্থ বছরে যেখানে 2664 কোটি টাকা ওপেন মার্কেট, সেখানে 1টি টাকা আমরা ওপেন মার্কেটে ঋণ নেইনি। আমি এই পবিত্র বিধান যথেষ্টই ভালো। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহের নেতৃত্বের সরকার যে সুশাসন যে আমরা করেছি, প্রথম পর্যায়ে শেষ করে দ্বিতীয় পর্যায়ে এসেছি, এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যিনি নির্দেশ বা ওনার যে লক্ষ্য, তাকে সামনে রেখে আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা সেখানে এগিয়ে যাচ্ছি। কোথাও এমন কোনো ভাবার কারণ নেই অযথা যেখানে মানুষের যাতে কোথাও না ভুল বোঝাবুঝি হয়
আমরা এমন কোনো দেনার জর্জরিত 50 বছর পরে টাকা ফেরত দেবো। আমি স্টেটমেন্ট দিলাম, সেটা আপনার দেখুন। আর সবচেয়ে বড় কথা, একটা কথা অনেক সময় মাননীয় আলপি সাহেব বলেন যে আমরা আমাদের কিছু করতে পারি কিনা, সেটা আমি গতবারও বলেছিলাম। পরামর্শ দিন যে রাজ্য সরকারে কিভাবে অর্থনৈতিক আরও বাড়তে পারে, সেটা অবশ্য সবাইকে মিলেই করতে হবে। আমরাও সেই চেষ্টা করছি। তার নমুনা আমাদের সরকার আসার পর ত্রিপুরাতে একটি এরকম আত্মনির্ভর গঠনের চেষ্টা করছি আমরা। কাজ শুরু হয়েছে, চলছে। এই প্রসঙ্গে আমাদের নিজস্ব রাজস্ব আয় 17-18 কত ছিল সেটাও জানা দরকার আছে। সেখানে আয় ছিল 1915.50 কোটি টাকা। 1915.50 কোটি টাকা তৎকালীন সরকার, আমাদের সরকার আসার আগে তার রোজগার ছিল এত। এবার 2022-23 অর্থ বছর রাজস্ব আমাদের নিজস্ব আয় কত, এখানে দাঁড়িয়েছে 3,402.03 কোটি টাকা, যেটা 77.64% বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে প্রশ্ন হচ্ছে এই যে সময়টা, এই সময়টা সারা পৃথিবী, আমাদের ভারতবর্ষ রাজ্য যে মুখ্যমন্ত্রীর নেতৃত্ব আমাদের সরকার, আমরা সেই ব্যবস্থা রাজ্যের মানুষের জন্য করেছি। রাজ্যে কোনো ডেভেলপমেন্ট কাজ কোনো রকম ভাবে আমরা সেখানে বন্ধ রাখিনি। আমরা এত কিছু সময়ের মধ্যে আমরা সেই কাজগুলো করার চেষ্টা করেছি। এবারে প্রশ্ন হচ্ছে সুশাসন। দেখুন, এভাবে তো যেভাবে দেখে সুশাসন, আমরা আমাদের মতো shall be asked at the time of the statement is made. Statement দিয়েছে, এখানে আর কোনো রকম ডিবেট চলে না। ঠিক আছে, এক মিনিট বলুন। Since he was replying to my speech. না, এটা তো স্টেটমেন্ট। I think এটা লে করে যাবে। লে করে দেবে। এবং শুধু বলছেন না আপনারা আয় বাড়লো, কিন্তু আরে ট্যাক্স কি পরিমাণ বেড়েছে এটাও যদি একটু ক্লারিফাই করেন। বাস দেবে। অধ্যক্ষ মহোদয়, ঠিক আছে, আপনি লে করে দিন। যথেষ্ট হার্ড ওয়ার্ক করে উনি স্টেটমেন্টটা দিয়েছেন। পরবর্তী সময় যদি সুযোগ থাকে অবশ্যই বলবো। ওকে, সিন্স পরিষদীয় মন্ত্রী রুলসটা দেখিয়েছেন, এই রুলসের বাইরে আমরা কেউ যাব না। একটা জিনিস আপনার গোচরে আনছে, প্রতিবাদী কলম পত্রিকায় আমি তাজ্জব হয়ে গেলাম। আপনারা নিশ্চয়ই দেখেছেন এটা, যে 26 জানুয়ারি স্বাধীনতা দিবস। সাম মিস্টার পি দাস, 26 জানুয়ারি স্বাধীনতা দিবস না তো, সাম পি দাস, আমি বলছি যে সাম মিস্টার পি দাস, আন্ডার সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, পুলিশের ডিজি, চিফ সেক্রেটারি, সমস্ত ডিপার্টমেন্টে উনি চিঠি লিখে বলেছেন, as part of the state level program for celebration of Independence Day, Honorable Chief Minister Tripura, Professor Dr. Manik Shah will ceremonially unfurl the national flag at 9 AM on 26 January 2004. আমি তো অবাক হয়ে গেলাম, কারণ 15ই আগস্ট 1947 সালে আমাদের দেশ স্বাধীনতা লাভ করে এবং 26 জানুয়ারি
1950 সালে আমরা প্রজাতন্ত্র দেশ হিসেবে চলতে শুরু করি। 26 জানুয়ারি এটা কি মুখ্যমন্ত্রী পতাকা উত্তোলন করবেন? দিয়ে দিয়েছে, আপনি দেখুন এই যে হাউ দিস ইজ হ্যাপনিং। দিস ম্যান whosoever has done, he should be, দিয়েছে এটা পত্রিকার মধ্যে। আমি চাইবো এটা ইনভেস্টিগেট হোক, এন এই সমস্ত ক্যালাসনেস ইন দি অ্যাডমিনিস্ট্রেশন, দিস শুড নট হ্যাপেন। নাম্বার ওয়ান, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন। আমার আসল বিষয়টা অন্য জায়গায়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এইবার আপনি আমাকে কলিং অ্যাটেনশন এবং রেফারেন্স পিরিয়ড থেকে 82 মাইল দূরে রেখেছেন। আমি প্রত্যেক দিন পরিশ্রম করে আপনাকে দিয়েছি, প্রত্যেক দিন অপেক্ষা করি যে আপনি আমার নাম বলবেন, আপনি বলেননি। জনস্বার্থে কর্মচারীদের সম্পর্কে এখানে আমার একটা নোটিশ আমি আপনাকে পাঠিয়েছিলাম, আপনি এটা না করে দিয়েছেন। মাননীয় অর্থমন্ত্রী, প্রাক্তন অর্থমন্ত্রী যিষ্ণু দেববর্মা যখন এখানে ছিলেন 2022-2023 সালে ওনার বাজেট ভাষণের 51 নম্বর পয়েন্টে ক্লিয়ারলি সরকার একটা স্কিম ঘোষণা করেছেন। অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি ফর অল দি এমপ্লয়িজ অফ ত্রিপুরা গ্রুপ সি গ্রুপ ডির জন্য। কি বলেছে? বর্তমানে রাজ্য সরকার গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীরা মাসিক 500 টাকা করে মেডিকেল অ্যালাওয়েন্স পান। তাদের স্বাস্থ্য সংক্রান্ত চাহিদার নিরিখে সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের সুরক্ষায় আমি মানে যিষ্ণু দেববর্মা 2022-23 অর্থ বছরে ত্রিপুরা গভর্নমেন্ট হেলথ স্কিম নামে একটি নতুন প্রকল্প চালু করার প্রস্তাব রাখছি। আমি সবটাই বলছি না, এ বাবদ 2022-23 এর বাজেটে 20 কোটি টাকার ব্যয় বরাদ্দের সংস্থান রাখা হয়েছে। এবং আদৌ কি এটা শুরু হয়েছে কিনা? আমরা যখন বিধায়ক হয়ে আসলাম, নাও এখন আমাদের বর্তমান অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়, আপনি আপনার বাজেট ভাষণে বলেছেন 175 নম্বর পয়েন্টে যে সিএম জয় বলে নাকি এটা 2023 প্রকল্প রাজ্যের অবশিষ্ট 4.75 লাখ পরিবার পিছু সর্বোচ্চ 5 লক্ষ টাকার বীমার সুবিধা প্রদান করবে। আই এম রিয়েলি হ্যাপি উইথ দিস পয়েন্ট। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে স্কিমগুলো হবে এটা কি আদৌ হবে? যদি হয় কবে নাগাদ হবে? মাননীয় স্পিকার স্যার, স্যার না না সবাই জানিয়ে গেল আমার একটা ইয়ে আছে, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল সম্পর্কে অনেক হয়েছে। মাননীয় সুশান্ত বাবু, আপনি কিছু বলছিলেন? মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সুশান্ত বাবু বলুন। মাননীয় স্পিকার স্যার, অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মাননীয় সুশান্ত আপনি বলুন। আমি গতকাল মাননীয় সদস্য আমাদের স্যার সিনিয়র মেম্বার স্টেটমেন্ট করেছে, এই ব্যাপারে আমাদের বলার আছে স্যার। প্লিজ সুশান্ত বাবু, প্লিজ কন্টিনিউ স্যার, প্লিজ কন্টিনিউ, প্লিজ কন্টিনিউ। What about অনন্তকাল ধরে জিরো আওয়ার চলতে পারে না, অনন্তকাল ধরে জিরো আওয়ার চলে না। সুশান্ত বাবু প্লিজ কন্টিনিউ। মাননীয় স্পিকার স্যার, সম্মানিত সদস্য জিতেন চৌধুরী মহোদয়, গতকাল গভর্নরের ভাষণের উপর আলোচনা রাখছিলেন এবং একটা ইস্যু উনি রেজ করেছিলেন প্যাডি প্রকিউরমেন্ট নিয়ে। এবং এই প্যাডি প্রকিউরমেন্টে উনি যে তথ্য দিয়েছিলেন, আমি ওনার বক্তব্যের সময় ওনার তথ্যের বিরোধিতা করেছিলাম এবং দপ্তরের মন্ত্রী হিসাবে এই হাউসকে আমি বলতে বাধ্য হয়েছিলাম যে উনি যা তথ্য বা বক্তব্য রাখছেন সেটা অসত্য। এবং ওনার বক্তব্যের সমর্থনে যখন তার আমি বিরোধিতা করলাম, বিরোধী দলের আরেকজন সদস্য সুদীপ রায় বর্মন ওনার সমর্থনে এগিয়ে এলেন এবং অনেকটা চ্যালেঞ্জের সুরেই বললেন যে আপনার কাছে এমন কোনো তথ্য থাকলে এটা হাউসকে আপনি অবগত করুন। এবং আমি তৎক্ষণাৎ বলেছিলাম যে আমি ডকুমেন্ট নিয়ে আসব, কথা বলবো
এবং মাননীয় জিতেনবাবু যেটা বলছেন সেটা অসত্য, ওনাকে হাউসকে বলতে হবে। তো আই ক্যান, আচ্ছা এটা উনি সম্মানিত সিনিয়র মেম্বার, তো আমার কাছে যে তথ্য বা ডকুমেন্টেশন আছে, ওনার বক্তব্য ছিল যে উনিও মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, রামবিলাস পাসওয়ান দিদেন ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ মিনিস্টারের সঙ্গে উনিও কথা বলেছেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের দোষ, তার জন্য ত্রিপুরা রাজ্যে প্যাডি প্রকিউরমেন্টটা হয়নি বা করা সম্ভব ছিল না। মাননীয় সদস্য, আমি আপনার অবগতির জন্য বলছি এবং অন্যান্য সদস্যদের অবগতির জন্য বলছি, 2016 ডাইরেক্টর ফুড লিখছেন, as desired, a brief note on procurement of paddy from the growers of the state of Tripura is placed below for kind perusal and ready reference. উনি annexure দিচ্ছেন, Government of India is insisting on decentralization procurement system in which state agencies solely procure, store and distribute for PDS and surplus stock, if any, given to FCI for central pool. Cost of procurement, storage, transportation, etc. reimbursed by Government of India. আমি কালকে বলেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলেছে রিইনভার্সমেন্ট করবে, রাজ্য সরকার সেটা করেনি, আপনি স্বীকার জাননি। আরেকটা তথ্য, দিদেন চিফ মিনিস্টার অনারেবল মানিক সরকার Tripura met Union Minister for Consumer Affairs, Food and Public Distribution and discussed the following issues with him. It came out as a press release from government, Chief Minister's office. Date 18/1/2017. কি লিখছেন? প্রেস রিলিজ দিচ্ছে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে। On procurement matter, it was decided that the state government would do the procurement of rice and FCI would reimburse the entire expenditure for this. On Chief Minister's suggestion, it was agreed that officials of FCI would also be associated with the procurement process. It was also agreed on Chief Minister's suggestion that FCI would place the funds in bank account of state government and state government would draw from the account as and when disbursement were made to farmers on procurement. কেন্দ্রীয় সরকার অর্থ দেবে রাজ্য সরকারকে, অ্যাজ এন্ড হোয়েন রিকোয়ার্ড রাজ্য সরকার কৃষকদের বা গ্রোয়ারদেরকে সেই অর্থ প্রদান করবে। আমার কাছে আরেকটা যে কাগজ রয়েছে তাতে পরিষ্কার এখানে বলা হচ্ছে, মাননীয় অধ্যক্ষ মহোদয়, কেন্দ্রীয় সরকার বলছে জয়েন্ট ডাইরেক্টর প্রকিউরমেন্ট FCI, it was made very clear by joint secretary procurement, not joint director, I beg to be corrected, Joint Secretary Procurement, that FCI will not make direct procurement but could reimburse the approved cost of CMR if done in the non-DCP mode. In this context, it was informed that currently FCI make direct procurement to the tune of only 5% of total procurement in the country, and this model of direct procurement by FCI has been abandoned since long and no direct procurement centers are opened by then. রাজ্য সরকারকে ডিসিপি মোডে ডিসেন্ট্রালাইজ প্রকিউরমেন্ট সিস্টেম মোডে বারবার বলা হয়েছে। দিদেন স্টেট গভর্নমেন্ট মানিক সরকার had a meeting with Honorable Food and Consumer Affairs Minister Ramvilas Paswan, and subsequently this press release was issued from the office of the Honorable Didan Chief Minister Manik Sarkar. আর কি চাই? কিন্তু আপনি কালকে বলছিলেন এবং মাননীয় বিধায়ক সুদীপ বাবুও বলছেন আপনার কাছে যদি এমন কোনো থেকে থাকে, এজ ইফ আমি গিমিক দিচ্ছিলাম, এজ ইফ আমি অসত্য তথ্য দিচ্ছিলাম। 2012 থেকে মাননীয় অধ্যক্ষ মহোদয় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বলে আসছে, আপনিও মেম্বার অফ পার্লামেন্ট 2014 থেকে, আপনি নিশ্চয়ই জানবেন। সুতরাং আমি বলবো আপনাকে, মাই হাম্বল সাবমিশন, যে আপনি যেটা গতকাল বলেছেন যে বাজেটে আমাদের গভর্নরের ভাষণের বিরোধিতা করতে গিয়ে অন পেডি প্রকিউরমেন্ট, দ্যাট ইজ নট ট্রু। সত্য বলেননি, সেটা অসত্য আপনি বলেছেন, এই হাউসকে মিসলিড করেছেন। তার জন্য আমি আজকে এই তথ্যগুলো, এই ডকুমেন্টেশন আপনার হাউসের অবগতির জন্য আমি নিয়ে এলাম।
will take only 1 minute. Regarding the statement of the finance, honorable finance minister. এটা এইভাবে তো চলে না। আমার প্রশ্নটার কি স্যার, হবে? চলে না, এবার চলে না। স্যার, না, আমার স্যার, প্রশ্নটার কি হবে? মাননীয় অর্থমন্ত্রী না, জিতেন বাবু, স্টেটমেন্ট না, এটা জিতেন বাবু, জিতেন বাবুর কথা বলে, প্লিজ, ওয়ান ফর জিতেন বাবু। জিতেন বাবুর জন্য বলে, জিতেন বাবুকে উত্তরটা দিয়েছেন। আপনার সঙ্গে কি আমার জমির ভেজাল আছে না? বলুন। আপনি আমাকে সময় দিন না। বলুন। এটা স্টেটমেন্ট করেছে, আমি কথা বলবো। আনট্রু স্টেটমেন্টের এগেইনস্টে কথা একটা বলা জিনিস যাবে না। বুঝছেন তো, মিনিস্টাররা কি প্রিপেয়ার্ড? অসত্য তথ্য বলে না। ঠিক আছে। আই এম ফিলিং প্রাউড all ministers of the treasury bank. Yes. জিতেন বাবু কি বলছিলেন বলে ফেলুন প্লিজ, ভেরি শর্ট। স্যার আমি মানে জিতেন বাবু বলুন না আপনি। স্যার আমি মাননীয় মন্ত্রীমণ্ডল ধন্যবাদ জানাচ্ছি যে চিঠিটা তখনকার সময়তে করেসপন্ডেন্স দেওয়ার জন্য একটু লে করতে বলুন। শিওর, হ্যাঁ Sure, লে করতে বলুন স্যার। এতে আমার বক্তব্যে যদি সংশোধন করতে হয় এবং সে সম্পর্কে যদি কোনো ভুল ধারণা সৃষ্টি হয়, নিশ্চয়ই আমি ভুল ভাঙবো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ওকে, আপনার আমি যেটা জিজ্ঞেস করলাম এটার কি হলো? কি জিজ্ঞেস করেছিলেন? That Tripura health insurance? No, that has to be. And then কোনটা ওই যে 26 জানুয়ারির ব্যাপার এবং অর্থমন্ত্রীর যে ব্যাপার। বলছেন মাননীয় স্পিকার মহোদয়, বলছেন। Then let us go for other things. যে বিষয়টা এখানে দুটো বিষয় আমার, একটা হচ্ছে যে 26শে জানুয়ারির যে বিষয়, সেটা যেহেতু আমার গোচরে এনেছেন, তো নিশ্চয়ই আমি এটার এনকোয়ারি করবো। এটা হওয়াটা বাঞ্ছনীয় না, পরিষ্কার। আর একটা বিষয় হচ্ছে যেটা আপনি মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা, সেটা আমরা সাংঘাতিকভাবে কাজ করছি এবং আমার দপ্তরও সেই বিষয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে নিয়মাবলী সেটাকে ফলো করেই সেটা কাজ হচ্ছে। আমরা চাইছি এটা তাড়াতাড়ি যেন সেই কাজটা সম্পন্ন হয়, এতটুকু আমি আশ্বস্ত করতে পারি। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব এটা ঠিক আছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার নেক্সট অধিবেশনে যেন ধন্যবাদ জানাতে পারি, এটা আপনারা করবেন, এইটাই আমার। Honorable Speaker, sir. Honorable Speaker. জাস্ট এ মিনিট। মাননীয় সুশান্ত বাবু, এখানে আমি জানতে চাইছি ফর হাউস পার্সন সবার জন্য যে দিদেন চিফ মিনিস্টার অনারেবল মানিক সরকার বাবু যে চিঠি দিয়েছিলেন যে ফান্ডটা গভর্নমেন্টকে দিয়ে দিতে, নাকি? শুনি না, দাঁড়ান না। অনারেবল স্পিকার স্যার, ফান্ডটা গভর্নমেন্টকে দিয়ে দিতে এখানে অনেকগুলো করেসপন্ডেন্স আছে। ওই যে প্রেস রিলিজ ডিসিশন হয়েছিল, কারণ যে কোনো মিটিং হলে একটা মাইনিউটস বের হয়, এবং মাইনিউটসের পর দিল্লিতে যে মিটিং হয়েছে বিটুইন অনারেবল দিদান চিফ মিনিস্টার অ্যান্ড দিদান ইউনিয়ন ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই মিনিস্টার রামবিলাস পাসওয়ান, তার একটা মাইনিউটস বেরিয়েছে এবং ওই মাইনিউটসের উপর বেস করে একটা প্রেস রিলিজ চিফ মিনিস্টার সেক্রেটারিয়েট থেকে বেরিয়েছে। আমি এই চিফ মিনিস্টারের অফিসের যে কপিটা প্রেস রিলিজে সেটা পড়লাম এবং ইট ওয়াজ ডিসাইডেড ইন আনইকুইভোক্যাল টার্ম যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা প্যাডি প্রকিউর করবে, রিইম্বার্সমেন্ট করবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা এখন আমরা করছি। এখন কে টাকাটা দিচ্ছে, কাকে? এখন সিস্টেমটা কি? এখন সিস্টেম রাজ্য সরকার কিনছে সারা রাজ্যের 49টা প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার থেকে। বেনিফিশিয়ারিরা কিভাবে টাকাটা পাচ্ছে? বেনিফিশিয়ারি 3 দিনের মধ্যে ডাইরেক্ট ডিবিটির মধ্যে টাকা পেয়ে যাচ্ছে এবং যে টাকাটা খরচ হচ্ছে সেই টাকাটা রিইম্বার্সমেন্ট গভর্নমেন্ট জানার জন্য বলছিলাম সবাইকে, এটাই হয় এখন সিস্টেম, ঠিক আছে কিনা? আগে গভর্নমেন্ট ডাইরেক্ট টাকা চেয়েছিল। ওকে, Honorable Speaker, sir. না Honorable Speaker, sir. প্লিজ, একটা পাবলিক ইন্টারেস্ট আমরা একটা কথা সবাই বলবো। পাবলিক। সুধাংশু অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছেন। সুধাংশু জাস্ট 1 মিনিট, এরপরে ম্যাডাম বলবেন 1 মিনিট। ঠিক আছে সুধাংশু প্লিজ, সুধাংশু প্লিজ। অনারেবল স্পিকার স্যার, সুধাংশু প্লিজ। হ্যাঁ বলছিলাম স্যার, অনারেবল এমএলএ ফ্রম সিপিআইএম পার্টি শৈলেন্দ্র চন্দ্র নাথ আমার ফিশারি ডিপার্টমেন্টে দুইটা প্রশ্ন রেখেছেন, যদিও এটা আসেনি আজকে। না রিপ্লাই না, আমি জাস্ট একটা জিনিস কারেকশন করার জন্য। একটু বলতে দিন না, একটু বলতে দিন, ইন্টারাপ্ট করবেন না প্লিজ। বলুন সুধাংশু বাবু, তাড়াতাড়ি। লেট মি ফিনিশ ফার্স্ট। প্রথমত তিনি যে প্রশ্নটা করেছেন এটা সম্পূর্ণ মানে মিসম্যাচ একটা, কিন্তু আমার প্রশ্নটা এই জায়গাতে, এখানে আপনার সেক্রেটারি আছেন অ্যাসেম্বলি, আমি অ্যাজ পার রুলস অ্যান্ড প্রসিডিউর অফ কন্ডাক্ট অফ বিজনেস ইন ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, I want to read 41 para rule
no question may be asked which does not satisfying the following conditions, namely 11 number subrulta jodi dekhen apni, it shall not ask for information on tribal bank or meaningless matters or information of too many details. তিনি প্রশ্নের মধ্যে ৬২,০০০ বেনিফিশিয়ারির নাম ডিটেইল সবকিছু চেয়েছে, এটা ভাবতে পারেন অটোমেটিক বাতিল হয়ে গেছে তো, ঠিক আছে ছাড়ুন, তাহলে অ্যাসেম্বলি গুলো ঠিক আছে এটা বাতিল হয়ে গেছে, মানে অ্যাসেম্বলি এগুলি মানে দেখা উচিত, ঠিক আছে মাননীয় চিফ ম্যাডাম 1 মিনিট, গোপাল মাননীয় চিফ ম্যাডাম প্লিজ প্লিজ, গোপাল কি বলছিলেন বলুন। আরে না রাগ করবেন না, বলুন। মিস্টার স্পিকার স্যার, মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ, একটা স্টেটমেন্ট করেছে, কিন্তু আমার 2-3টা পয়েন্ট আমার বুঝতে পারি। প্রথম কথা হলো উনি বলেছেন সম্মান জানালো, যদি সম্মান না রাখতে পারেন, সম্মান জানালে পরে সম্মান রাখতে পারেন না, উনি তো লে করে দেবেন বলেছেন, তো লে করে দেবেন সব সম্মান দেবে তো, শুনুন না, সম্মান জানালে সম্মান রাখতে পারেন না, আমি ভাই পারছি না। হোয়াট ইজ দ্য মিনিং অফ মিনিমাম কল্যাণী ম্যাডাম উনি বলেন না কেন? অনারেবল স্পিকার স্যার, জানালে সম্মানটা রাখতে পারেন। অনারেবল স্পিকার স্যার, পাবলিক ইন্টারেস্টে আমি একটি প্রস্তাব আপনার মাধ্যমে মাননীয় পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি প্রস্তাবটি রাখছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে বিস্তীর্ণ এলাকা জুড়ে মানুষ এখানে এই স্টেশন থেকে ওঠানামা করে রেলে, সেখানে খোয়াই, রামচন্দ্রঘাট, আশারামবাড়ি বিধানসভা কেন্দ্র, কল্যাণপুর বিধানসভা কেন্দ্র, সঙ্গে তেলিয়ামুড়া এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র, ওমপি এবং তৈদু, এই বিশাল অংশের মানুষ যাতায়াত করে। কিন্তু যখনই দূরপাল্লার কোনো ট্রেনে মানুষকে যাতায়াত করতে হয়, হয় আমবাসা গিয়ে সেখানে রেলে উঠতে হয়, নতুবা আগরতলা মেইন রেল স্টেশন থেকে উঠতে হয়, এবং অনেক সময় হয় কি, বা বেশিরভাগ সময় রাত্রিবেলাতে ওই স্টেশনগুলিতে গিয়ে মানুষকে পৌঁছাতে হয়, হোটেলে থাকতে হয়, একটা বিস্তর অসুবিধার সম্মুখীন। ম্যাডাম জি ওই কিন্তু এনেছেন একটা, সম্ভবত কেউ একজন এনেছেন, কালকের আলোচনা হবে ওই যে রেল লাইন সংক্রান্ত, ওইখানে মাতাবাড়ি, আমি জাস্ট একটু তখন আলোচনা করে নেবেন, তাও এখন উঠে আপনি যখন আমাকে সময় দিয়েছেন 1 মিনিটের মধ্যে আমি কনক্লুড করছি। দুটো ট্রেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা টু শিয়ালদা, ট্রেন নাম্বার 13173 and 13174 আপ এন্ড ডাউন, ট্রেন ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস আগরতলা টু নিউ দিল্লি আপ এন্ড ডাউন, ট্রেন নাম্বার 14619 and 14620। এই দুটি ট্রেনে যদি তেলিয়ামুড়া স্টেশনে থামে আসা এবং যাওয়ার পথে, ঠিক আছে মাননীয় অধ্যক্ষ, মাননীয় সদস্যগণ, আগামী 11 জানুয়ারি 2024 তারিখে নির্ধারিত সূচি অনুযায়ী বিধানসভা অধিবেশন শেষ হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে 11 জানুয়ারি 2024 তারিখে রেফারেন্স এবং কলিং অ্যাটেনশন নোটিশ ত্রিপুরা বিধানসভা সচিবালয়ে জমা না দেওয়ার জন্য আমি মাননীয় সদস্য অনুরোধ করছি। মাননীয় বিরোধী দলের নেতা অনিমেষ বাবু, আপনি কিন্তু বলেছেন যে অনেকগুলো প্রশ্ন আটকেছি, কিন্তু আপনাকে একটা শর্ট ডিসকাশন অ্যালাউ করেছি, আপনাকে একটা আগামীকালকে শর্ট ডিসকাশন অ্যালাউ করেছি, আপনি পাবেন শর্ট ডিসকাশন আগামীকালকে। স্যার, আপনি শর্ট নোটিস ডিউরেশন অ্যালাউ করেছেন, ধন্যবাদ, কিন্তু কলিং অ্যাটেনশন এবং রেফারেন্স পিরিয়ড থেকে আমাকে আপনি অনেক বিরাশিমেল পাঠাইনি, আমি অনেক দেখবেন এখন রেফারেন্স পিরিয়ড আমি মাননীয় সদস্য 3টি রেফারেন্স নোটিশ পেয়েছি, নলেজগুলো পরীক্ষা নিরীক্ষার গুরুত্ব অনুসারে। প্রথমে আমি মাননীয় সদস্য শ্রী পাঠানলাল জামাতিয়া কর্তৃক আনিত রেফারেন্স নোটিশটি বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য ওনাকে অনুরোধ করছি। পাঠানলাল বাবু আছেন? পাঠানলাল বাবু, রেফারেন্স পিরিয়ড নেক্সট। দ্বিতীয় রেফারেন্স এনেছেন মাননীয় সদস্য শ্রী অভিষেক দেব রায়, আমি ওনাকে রেফারেন্স নোটিশটি বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় নোটিশটি বিষয়বস্তু উল্লেখ করবেন। অধ্যক্ষ মহোদয়, আমাদের গর্জি সহ বিভিন্ন যে পুলিশ কোয়ার্টারগুলো আছে, আউটপোস্টের আবাসন, সংস্কার এবং তার প্রয়োজনীয়তা সম্পর্কে আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিষয়ে বিবৃতি প্রদানের জন্য আহ্বান করছি। যদি তিনি আজ বিবৃতি অপারগ হন তাহলে পরবর্তীতে তারিখ জানাবেন। মাননীয় স্পিকার মহোদয়, কালকে তো অনেকগুলো কল অ্যাটেনশন
এবং আমাদের রেফারেন্স পিরিয়ড অনেকগুলো জমে গেছে। কালকে আমি যদি দেখি তাহলে নিশ্চয়ই আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। ঠিক আছে, নেক্সট তৃতীয় রেফারেন্স নোটিশ এনেছেন মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মন। আমি ওনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সভাপতি অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি যে কলিং অ্যাটেনশনটি এনেছি সেটা হচ্ছে রেফারেন্সটা রাবার ব্যবসায়ীদের একাংশ জিএসটি না দিয়ে কর ফাঁকি দিচ্ছে, এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্পর্কে। মাননীয় অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিষয়ে বিবৃতি বলার জন্য অনুরোধ করছি। যদি আজ বিবৃতি অপারগন তাহলে পরবর্তী তারিখ জানাবেন। মানে স্পিকার মহোদয়, প্রস্তুত থাকবো কালকে, মানে যদি ওকে ফাইন। কলিং অ্যাটেনশন, দৃষ্টি আকর্ষণ নোটিশ। আমি মাননীয় সদস্যদের 3টি দৃষ্টি আকর্ষণ নোটিশ পেয়েছি। প্রথম নোটিশ দিয়েছেন শ্রী শৈলেন্দ্রচন্দ্রনাথ মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হল রাজ্যের নতুন নতুন নামে চিট ফান্ড সংস্থা সমূহের রমরমা হওয়া সম্পর্কে ওনার আনিত দৃষ্টি আকর্ষণ নোটিশ সভাপতি অনুমতি দিয়েছি। এখন আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণের নোটিশের উপরে বিবৃতি পড়ার জন্য অনুরোধ করছি। যদি না দিতে পারেন অপারগ হলে অন্য তারিখ দেবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আবারও আমার প্রস্তুত থাকবো, আগামী দিন দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় নোটিশটি এনেছেন মাননীয় সদস্য শ্রী বিন্দু দেবনাথ। নোটিশটি বিষয়বস্তু হল রুখিয়ায় বিদ্যুৎ উৎপাদন আরো বৃদ্ধি করা সম্পর্কে উদ্যোগ সম্পর্কে। এখন মাননীয় বিদ্যুৎ মন্ত্রী যদি দিতে পারেন আগামীকালকে দিলে ইয়ে করবেন। আমি স্যার এখনই দিতে পারবো, কিন্তু প্রশ্ন হলো যে গভর্নর ভাষণের উপরে ওনারা কোন সময় কথা বলবে? আজ তো ঠিক আছে, বললে আমি এখন বলে দিতে পারি। তাহলে কালকে দিয়ে গভর্নর ভাষণ চলো বলে দেবো। গভর্নর ভাষণ করে লাগ না, আজকে অনেকে তো বাকি বিচারও ইট ইজ বেটার। আমি স্টেটমেন্ট আমি রেডি করে এনেছি, কিন্তু আমার বক্তব্য হলো যে একটু টাইম নষ্ট হয়ে যায়, বলছি লে বেটার পেয়ে যাবে। না না, লে করে দিলে ভালো হবে না, অন্যরা মেম্বাররা তো কিছু আশা করে এসছে, তো আমরা 5 দিনে ওয়ার্কিং ডে, তারপরে যদি কথা না বলতে পারে, এই জন্য লে করে দেবো। ইট ইজ বেটার। তৃতীয় নোটিশে দিয়েছেন মাননীয় সদস্য শ্রী মাইল্লাফরুম হক। নোটিশের বিষয়বস্তু হল মনু থানার স্থায়ী ঘর নির্মাণ প্রসঙ্গে। আমি সদস্য কর্তৃক আইনি দৃষ্টি সম্পর্কে বলছি, যদি আজকে পারেন মাননীয় স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয় তাহলে আগামীকালকে দেবেন। মাননীয় স্পিকার মহোদয়, আমি আগামীকাল আবার চেষ্টা করব, যদি সম্ভব হয় নিশ্চয়ই আমি দেবো, আদারওয়াইজ লে করে দেবো। এখন গভর্নমেন্ট বিজনেস, মাননীয় সদস্যগণ এখন সবার কার্যসূচি হল দি ত্রিপুরা স্টেট রাইফেলস উইদিন ব্র্যাকেট 4th অ্যামেন্ডমেন্ট বিল 2023, দি ত্রিপুরা বিল নাম্বার 13 of 2023 উইদিন ব্র্যাকেট এই সভায় বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। হ্যাঁ, প্রেজেন্টেশন আছে 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 বিশ্বজিৎ বাবুর প্রেজেন্টেশন আছে 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 ডাবল উল্টে গেছিল গিয়া। সবার পরবর্তী কার্যসূচি হলো পাবলিক অ্যাকাউন্টস কমিটির 152তম প্রতিবেদন সভা উপস্থাপন। এখন আমি শ্রী বিশ্বগুরু দেববর্মা মহোদয়, চেয়ারম্যান পাবলিক অ্যাকাউন্টস কমিটি মহোদয়কে কমিটির 152তম প্রতিবেদন অনুরোধ করছি। Honorable Speaker, sir, I, the chairman of the Committee on Public Accounts, on behalf of the committee, beg to present its 152 report on the table of the House. সবার পরবর্তী কার্যসূচি হলো পাবলিক অ্যাকাউন্ট আন্ডারটেকিংস কমিটির 53তম প্রতিবেদন সভা উপস্থাপন। এখন আমি শ্রী কিশোর বর্মন, চেয়ারম্যান পাবলিক অ্যাকাউন্টস কমিটির মাননীয় মহোদয়কে কমিটির 53তম প্রতিবেদন সভায় উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। Honorable Speaker, sir, I, the chairman of the Committee on Public Undertakings, on behalf of the committee, beg to present its 53rd report on the table on the House. মাননীয় সদস্যগণ, আজকের সভায় উপস্থিত পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পাবলিক আন্ডারটেকিংস কমিটির প্রতিবেদনের প্রতিলিপিগুলো নোটিশ অফিস থেকে সংগ্রহ করার জন্য আপনাদের অনুরোধ করছি। গভর্নমেন্ট বিজনেস লেজিসলেশন সরকারি বিল বিবেচনা পাস। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হল দি ত্রিপুরা স্টেট রাইফেলস উইদিন ব্র্যাকেট 4th অ্যামেন্ডমেন্ট বিল 2023, দি ত্রিপুরা বিল নাম্বার 13 of 2023 উইদিন ব্র্যাকেট এই সবার বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি স্বরাষ্ট্র দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় স্পিকার মহোদয়, consideration and passing of the Tripura State Rifles 4th Amendment Bill
2023, the Tripura Bill number 13 of 23. এখন স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো যে ত্রিপুরা স্টেট রাইফেলস উইদিন ব্র্যাকেট 4th অ্যামেন্ডমেন্ট বিল 2023 উইদিন ব্র্যাকেট দি ত্রিপুরা বিল নাম্বার 13 অফ 2023 বিবেচনা করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা প্রস্তাব বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু কেউ না বলেননি তাই সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবটি সভা কর্তৃক গৃহীত হইল। আমি বিলের ধারাগুলি ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং এবং 2 নং ধারাগুলি বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা প্রস্তাবের পক্ষে তারা হা বলবেন, যারা বিপক্ষে তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন, যেহেতু কেউ না বলেনি তাই বিলের উক্ত ধারাগুলো সর্বসম্মতিক্রমে অংশরূপে সভা কর্তৃক গৃহীত হইল। এখন বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য ভোটে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই তাই উক্ত বিলের অংশরূপে সর্বসম্মতিক্রমে সভা কর্তৃক গৃহীত হইল। এখন সবার কার্যসূচি হল যে ত্রিপুরা স্টেট রাইফেলস উইদিন ব্র্যাকেট 4th অ্যামেন্ডমেন্ট বিল 2023 ত্রিপুরা বিল নাম্বার 13 অফ 2023 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। This bill may be passed. এখন আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল যে ত্রিপুরা স্টেট রাইফেলস উইদিন ব্র্যাকেট 4th অ্যামেন্ডমেন্ট বিল 2023 ত্রিপুরা বিল নাম্বার 13 অফ 2023 পাস করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই তাই এই আলোচ্য বিলটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হইল। গভর্নমেন্ট লেজিসলেশন বিল সরকার বিল বিবেচনা পাস। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হলো দি ত্রিপুরা স্টেট গুডস সার্ভিস ট্যাক্স 7th অ্যামেন্ডমেন্ট উইদিন ব্র্যাকেট বিল 2023 উইদিন ব্র্যাকেট দি ত্রিপুরা বিল নাম্বার 14 অফ 2023 এর সবার বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় স্পিকার মহোদয়, the Tripura State Goods and Service Tax within bracket 7th Amendment Bill 2023, Tripura Bill number 14 of 2023 be taken into consideration. এখন এই যে মাননীয় অর্থমন্ত্রী বিলটি পেশ করলেন এর উপরে শ্রী গোপাল চন্দ্র বাবু রায়বাবু আলোচনা করার জন্য আমার কাছে চিরকুট পাঠিয়েছেন। আমি আপনাকে অনুরোধ করছি গোপালবাবু 10 মিনিটের মধ্যে প্লিজ। Mr. Speaker, sir, this amendment will be cast for the dealers of the Tripura businessmen. এখানে শর্ট টাইটেল তো ঠিকই আছে, দিস মে বি কল্ড ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, কিন্তু 2 নম্বরে আছে it shall deem to have come into force on 1st October 2023. Sir, retrospective effect কোনো ফাইন্যান্সিয়াল বিল পাস হয় না, সুপ্রিম কোর্ট বলেছে। এখানে কনস্টিটিউশনের ধারা অনুযায়ী এটা অবজেক্ট অফ দ্য বিল অ্যান্ড পারপাস অফ দ্য বিল এখানে স্টেটমেন্ট আছে। This finance bill has been already taken the approval from the governor, no problem. But আজকে আপনি বিলটা যখন পাস করবেন 2023-এর 1st অক্টোবর থেকে কি করে আপনি এই বিলটা ইমপ্লিমেন্টেশন করবেন? It cannot be. In Constitution specifically mentioned যে আমার রাইট আছে আজকে যদি কোনো অপরাধ করি, it is totally the penalty provision amendment, all amendment 75 GST যেটা আপনি অ্যামেন্ডমেন্ট করছেন, এটা GST যেটা অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে, penalty provision for one year imprisonment
and fine or both. তাইলে এটা হতে গেলে তাইলে স্যার we cannot defy the constitution, we cannot defy the justice. It is a natural justice যে আজকে যদি বিল পাস হয় it will be enforced from today. আজকে পাস করে ব্যবসায়ীদের আপনারা 1 অক্টোবর 2023 থেকে পেনাল্টি প্রভিশন করবেন, এটা তো হতে পারে না। কোভিডের কথা বলেছেন, আমি আপনার কাছে 1 মিনিট সময় চেয়েছিলাম। কেন? উনি বলেছেন মিনিমাম ইন্টারেস্ট। হোয়াট ইজ দ্য মিনিমাম ইন্টারেস্ট? এটা কি 1% না 5% না 10%? উনি বলেছেন 7th পে কমিশন দিয়েছেন কর্মচারীদের। টোটালি আনট্রু, অসত্য। অনলি ফিট অ্যান্ড ফ্যাক্টর 0.32, সিপিএম দিয়েছিল 2.25, অনলি 0.32। আপনি সমুদ্র থেকে 1 বালতি জল আনলে সমুদ্র আনা হয় না। তাই বলছি এই বিলটা কাইন্ডলি আপনি হয় রেফার করুন, এটা সিলেক্ট কমিটিতে পাঠান, অথবা আপনি এই যে ফার্স্ট পেজে টাইটেল অ্যান্ড দ্য কমেন্সমেন্ট, এটাকে 2 নম্বরটাকে আপনি অন দ্য ডেট অফ পাসিং দ্য বিল ইন দিস অনারেবল হাউস আপনি রেট্রোস্পেক্টিভ করতে পারেন না। আমি আপনাকে এই জন্য বলছি কারণ কনস্টিটিউশন অ্যালাউ করে না। এখানে ইনকাম ট্যাক্সের ব্যাপারও আছে। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961-এ এখানে এটা করবে সেকশন 47 এ এটা অ্যাটাক করবে, ওখানেও ইনকাম ট্যাক্সও ধরবে, আর ওনারাও পেনাল্টি করবে। পেনাল্টিটা কত জানেন স্যার? 200%। এখান মধ্যে লেখা আছে যে যদিও রাজীব গান্ধীকে স্মরণ করতে হয় 1984-এ রাজীবজি কম্পিউটার অ্যান্ড সায়েন্সকে উনি ভারতবর্ষে ইন্ট্রোডিউস করেছিল। অনেকে বিরোধিতা করেছেন, তারা এখন সরকারও আছেন অনেক জায়গায়, আমি সেটাতে যাব না। আমি বলবো স্যার আমি আপনাকে বলছি এখন স্যার আপনি ডিস্টার্ব করলে তো কিছু বলবেন না, না আমি আপনাকে বলছি এখন আমার বক্তব্য হলো এই বিলটা ইট ইজ দ্য ডেট্রিমেন্টাল টু দ্য ইন্টারেস্ট অফ দ্য বিজনেসম্যান অ্যান্ড পিপল। এখন যদি এখানে যেটা লেখা আছে অনলাইন পেমেন্ট এবং নতুন নতুন কিছু যোগ করা হয়েছে, যে লটারি, গ্যাম্বলিং, বেটিং, তারপরে হাউস রেস, তারপরে অনলাইন পেমেন্ট ফ্রম দ্য অ্যাব্রড, এগুলিকে আনাবো। ঠিক আছে, উই আর এগ্রি, এখানে ট্যাক্স আসুক, কিন্তু আমি একটা কথা বলবো স্যার, যদি 1 অক্টোবর 2023-এ এটা এফেক্ট হয় তাহলে একদিনের সভা ডেকে তার একদিন আগে পাস করে নিতে পারত। এখানে বলা হয়েছে আনফর্চুনেটলি the government, the finance minister stated that at that time assembly was not there. What is this? There is a provision from 1 day, for 1 day, this type of, this penalty provision of GST, এমনিতে জিএসটির জন্য স্যার মানুষের আজকে আকাশ ছোঁয়া জিনিসপত্রের দাম। সুতরাং আমি রিকোয়েস্ট করবো, আমি 10 মিনিটের দরকার নেই, আপনি তো আমাকে সময় দেন না, আজকে ধন্যবাদ 10 মিনিট সময় দিয়েছেন। আইদার দিস এফেক্ট ফ্রম 1 October 2023 it should be deleted from this bill,
or it may be sent to the select committee, or the date when today, 10th of January 2024, if this bill will pass and converted to the act, this should be effect from today, not 6 months back or 4 months back or 1 year back. It should not. ঠিক আছে ফার্স্ট অনলাইনে তো অসুবিধা হয় না, অনলাইন তো আপনি যখন আমাদের সঙ্গে ছিলেন রাজীব গান্ধী এটা করেছে, এখন আপনার অনলাইনে আমরা এগ্রি, ভালো অনলাইনে হবে, কিন্তু স্যার হাউ দে উইল পে অনলাইন অন সেপ্টেম্বর 1st, তারপরে তো পেনাল্টি আছে, 1 বছরের কারাদণ্ড আছে। ইট ইজ এ কোয়াসি ক্রিমিনাল প্রসিডিং, কোয়াসি ক্রিমিনাল প্রসিডিং ক্যানট বি রেট্রোস্পেক্টিভ এফেক্ট। আমি আপনাকে বলছি, আজকে যদি আমি কোনো অপরাধ করি, আজকের ডেটে যে আইন আছে সেই আইনে আমার পানিশমেন্ট হবে। অর্ডিন্যান্স হিসেবে জানাননি, কিন্তু হ্যাঁ অর্ডিন্যান্স হিসেবে জানাননি, হ্যাঁ অর্ডিন্যান্স হিসেবে জানাননি। অর্ডিন্যান্স ঠিক আছে, আমি জানি কিনা রতনবাবু, আপনি তো ভালো জানেন, আপনারটাও আসছি, আপনার গীতা নিয়ে এসছি, আপনাকে সমর্থন দেব। এই তো আপনি আমি আপনাকে বলবো, আপনি ঠেকা উঠে গেলেন। স্যার কেন যাব না? মূল স্রোতে থাকেন। ওনাকে কেন বললেন না? আরে মূল স্রোতে থাকেন না, আপনি মূল স্রোতে থাকেন। আমি আপনাকে বলি, উনি যে আমাকে ডিস্টার্ব করছে, আপনি কেন রতনবাবু ডিস্টার্ব করবেন না বললেন? আপনার সঙ্গে আমার যে কিসের সত্য আমি জানি না। শ্রদ্ধার সম্পর্ক না, শ্রদ্ধার সম্পর্ক। আপনার সঙ্গে আমি অনেকদিন একসঙ্গে কাজ করি, আপনার সঙ্গে আমার শ্রদ্ধার সম্পর্ক। আপনাকে সম্মান জানাই, কিন্তু আপনি তুগলক রাজও ছিল এবং আকবরও ছিল। প্লিজ মোদি সাহেব সম্বন্ধে আপনি বলছেন, ডাক্তার প্রফেসর মানিক সাহেব সম্পর্কে বলছেন, আমরা তো ধন্যবাদ জানাই। প্লিজ সাবজেক্টে আসুন। সাবজেক্ট হলো স্যার, ইট ক্যানট বি পাস লাইক দিস। অনেকবার বলেছেন, অনেকবার বলেছেন। আর কি বলবো, আপনাকে যখন বলতে চাই আমাকে সময় দিন না, এবং গভর্নমেন্ট যে স্টেটমেন্ট অফ অবজেক্ট অ্যান্ড রিজনস, ইট ইজ টোটালি ফলস। কারণ 2023 সালে যে কোনো সময় অ্যাকর্ডিং টু দ্য provision and constitution, government with the approval of the governor can ask for a day and then they could pass this bill. ঠিক আছে, এটা আজকে ডেটে হতে হবে, রেট্রোস্পেক্টিভ এফেক্টে হতে পারবে না। বাস এটা পারেন, এটা মূল বক্তব্য আপনার। ঠিক আছে, আমার সিদ্ধান্ত নেন, বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় সিনিয়র সদস্য গোপাল রায় মহোদয় এর উপরে যে উনি বক্তব্য রেখেছেন, এটা জিএসটি কাউন্সিল একটা কনস্টিটিউশনাল বডি এবং সেখানে সব রাজ্যেরই প্রতিনিধিরা থাকেন, যার যেমনভাবে সেখানে আলোচনা হয়, পক্ষে বিপক্ষে কথা বলা হয়, কিন্তু আলটিমেটলি মেজরিটির মাধ্যমেই সেখানে যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে তারা এটা পাঠায় এবং সেই মোতাবেক এটা ইয়েতে হয় এবং সেগুলো স্টেট গভর্নমেন্টগুলোকে ডাইরেকশন দেওয়া হয় যাতে সেটা তাদের, এটা আমরা আমাদের পাস করে নিই আমাদের অ্যাসেম্বলিতে। তো এটা যখন হয়েছিল তখন ঠিকই বলেছেন মাননীয় সদস্য, যেটা হয়েছিল তখন 1 অক্টোবর 2023 বিধানসভা কোনো অধিবেশন ছিল না, যার দরুন এটা অর্ডিন্যান্স করতে হয়েছে আমাদেরকে। অর্ডিন্যান্স করে মাননীয় মহামান্য রাজ্যপাল মহোদয়ের সম্মতিক্রমে সেটা পাস হয়েছে এবং এটা আজকে আমাদের অ্যাসেম্বলিতে সেটা উত্থাপন করেছে। এটাই যেটা করতে হবে, এরকম না যে এটা নিয়ে আমরা এখানে কোনো রকম বিতর্ক যা হয় ডিস্ট্রিক্ট কাউন্সিলের মিটিংয়ে হয়ে গেছে।
তো সাবই এটা হয়েছে। তো মাননীয় সদস্য যেটা বলেছেন যে কেন করা হলো না, তার পরিপ্রেক্ষিতে আমি এটা ঠিক আছে। এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাব করে দিচ্ছি। স্যার, গোপাল ওয়ান according to Constitution, Indian Constitution 211 মন্ত্রী তার মাননীয় মন্ত্রী তার উত্তর দিয়ে দিয়েছে। কি উত্তর স্যার? আপনি শুনেছেন স্যার? না, আমি প্রস্তাবটি ভোটে দিচ্ছি। You cannot না, দি ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স 7th Amendment বিল 2023, দি ত্রিপুরা বিল নাম্বার 14 of 2023 বিবেচনা করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু কেউ না বলেননি, আমি মনে করি প্রস্তাবটি সর্বাকর্তৃক সর্বসম্মতে গৃহীত হইল। আমি বিলের ধারাগুলো ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং হইতে 6 নং ধারাগুলো বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। অতএব বিলের উক্ত ধারাগুলো বিলের অংশরূপে সভা কর্তৃক গৃহীত হইল। এখন বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য ভোটে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। আমি মনে করি যারা হা বলেছেন তারা সংখ্যাগরিষ্ঠ, তারা সংঘর্ষ। অতএব বিলের শিরোনামটি উক্ত বিলের অংশরূপে সভা কর্তৃক গৃহীত হইল। এখন সবার কার্যসূচি হলো দি ত্রিপুরা স্টেট গুডস সার্ভিস ট্যাক্স 7th Amendment within bracket বিল 2023, দি within bracket the ত্রিপুরা বিল নাম্বার 14 of 2023 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, the Tripura State Goods and Service Tax within bracket 7 Amendment Bill 2023, তারপরে বিল নাম্বার 14 of 2023 পাস করা হোক। এখন আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দি ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স উইদিন ব্র্যাকেট 7th Amendment বিল 2023, দি ত্রিপুরা বিল নাম্বার 14 of 2023 পাস করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলবেন, যারা বিপক্ষে আছে তারা না বলবেন। তা আমি মনে করি যারা হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। অতএব আলোচ্য বিলটি সভা কর্তৃক গৃহীত হইল। গভর্নমেন্ট বিজনেস সরকারি বিল বিবেচনা পাস। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হলো মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2024 উইদিন ব্র্যাকেট ত্রিপুরা বিল নাম্বার 15 of 2023 এই সবার বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। Honorable Speaker Mahoday, consideration and passing of Mata Tripura Sundari Open University Tripura Bill 2024, the Tripura Bill number 15 of 2023. এখন এই মাননীয় অপোজিশন লিডার বলেছেন এই ব্যাপারে আলোচনা করবেন, বলুন। হ্যাঁ, টাইমটা মাননীয় লিডার অফ দ্য হাউস অপোজিশন লিডার, হ্যাঁ, এই বিলটা পাস হওয়া পর্যন্ত। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2024, এই বিলটা এনেছেন। আই এম নট এগেইনস্ট দিস বিল। আমাদের ত্রিপুরায় নতুন নতুন ইউনিভার্সিটি হচ্ছে, এটার বিপক্ষেও আমি। ইট ইজ গুড। ত্রিপুরা রাজ্য পুরো নর্থ ইস্টের মধ্যে এডুকেশনাল হাব হোক, এটা আমি চাই, এবং আরও উন্নত ত্রিপুরা হোক, এটা আমি চাই। একটা জিনিস লক্ষ্য করেছি, আফটার স্মল স্টাডি, আমাদের এখানে ইতিমধ্যে কিছু প্রাইভেট ইউনিভার্সিটি খোলা হয়ে গেছে। আরিয়াভাট ইউনিভার্সিটি যুবরাজনগরে, ধর্মদীপা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সামওয়্যার ইন সাবরুম, টেকনো ইন্ডিয়া কলেজ ছিল, এটা এখন ইউনিভার্সিটি হয়েছে মহেশকলাতে। এই সমস্ত ইউনিভার্সিটি হচ্ছে ত্রিপুরায়। ইউনিভার্সিটি খুললেই হবে না, ইউনিভার্সিটি হ্যাজ টু হ্যাভ রিকগনিশন অ্যাজ ওয়েল। ওইখানে ছাত্রছাত্রীরা লেখাপড়া করে এই সার্টিফিকেট দিয়ে যেন তারা পরবর্তী সময় বিভিন্ন সংস্থায় কাজকর্ম করতে পারে, সেটা আমাদের দেখতে হবে।
আমার প্রথম যেটা প্রশ্ন যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, রাজ্য সরকারের কাছে, যে ন্যাক, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল, যাকে শর্ট ফর্মে আমরা ন্যাক বলি, এবং আরেকটা সংস্থা হলো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি, AIU, এই দুইটি সংস্থা থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে যে ইউনিভার্সিটিগুলো হলো এরা সার্টিফিকেট পেয়েছে কিনা। ইফ দে ডু নট গেট সার্টিফিকেট ফ্রম দিস টু অর্গানাইজেশনস, দেন ওই সমস্ত ইউনিভার্সিটির সার্টিফিকেটের কোনো ভ্যালিউ থাকবে না। দ্যাট ইজ ওয়াই আই এম টেকিং পার্ট ইন দি ডিসকাশন। আরেকটা হচ্ছে উন্নত ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, আমার জন্মভূমি। কালকে আমাদের সম্মানীয় MLA বলেছেন এখানে যে আমার জন্মভূমি ত্রিপুরা। আমার খুব গর্ব হলো এটা শুনে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনি তখন বলেছেন ঠিক আছে, এট দি রাইট টাইম ইউ হ্যাভ সেড ঠিক আছে। আমার কাছে খুব ভালো লেগেছে। আমার জন্মভূমি ত্রিপুরায়, শ্রেষ্ঠ ত্রিপুরায়, এক্সেপ্ট হোলি ক্রস কলেজ, ন্যাক থেকে A গ্রেডের A ক্যাটাগরির সার্টিফিকেট রাজ্য সরকারি কোনো ডিগ্রি কলেজ, নট ইভেন এ সিঙ্গেল ডিগ্রি কলেজ, ন্যাক থেকে A গ্রেডের সার্টিফিকেট পাই নাই। All the colleges are either in B category or C category. এই ব্যাপারটা দেখ। আমি এই হাউসে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে যে অনেক ডিগ্রি কলেজ আমাদের রাজ্যে সরকারি নিয়ন্ত্রণাধীন, প্রিন্সিপাল ছাড়াই চলছে, অধ্যক্ষ নেই ওই সমস্ত কলেজগুলোতে। এবং এই সমস্ত যে বিল আসছে, মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি, একটা কলেজ, একটা ইউনিভার্সিটি যখন আমার স্টেটে হবে, আমাদের কি ইন্টারেস্ট থাকবে সেখানে? আমার এখানকার ছেলেমেয়েরা সেই ইউনিভার্সিটিতে যেন চাকরি বাকরির সুযোগ পায়, তার বিধিবিধান সেখানে উল্লেখ থাকার কথা। পশ্চাৎ পদঅংশের মানুষ যেন সেখানে রিজার্ভেশনের তাদের জন্য সংস্থান রাখা হয়, সেগুলো আমরা চাই। এবং সরকার তাদের প্রতি তাদের কি কন্ট্রোল রয়েছে এই বিষয়টুকু আমাদের দেখতে হবে। আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, সরকারের কন্ট্রোল যদি না থাকে, ভালো ভালো সংস্থা সেটা দুবন্ত সংস্থায় পরিণত হয়েছে। অ্যান্ড ওয়ান স্মল এক্সাম্পল, একটা উদাহরণ আমি আপনার অনুমতি নিয়ে এই হাউসে বলছি। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক 70-এর দশকে নাবার্ড এবং ত্রিপুরা সরকারের জয়েন্ট ভেঞ্চারে এটা গঠিত হয়। কেন? গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে এবং ত্রিপুরার সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটা গ্রামীণ ব্যাংক গঠন করা হয়। তাতে ত্রিপুরা সরকারের অংশীদার ছিল 15%। 15% ওয়াজ আর গভর্নমেন্ট স্টেক। এবং শুরু থেকে কয়েক বছর আগে পর্যন্ত বোর্ড অফ ডাইরেক্টরসে ত্রিপুরা সরকারের পক্ষে 2 রিপ্রেজেন্টেটিভস বোর্ড অফ ডাইরেক্টরে প্রতিনিধিত্ব করত। এন্ড আমি কিছু তথ্য দিয়ে বলছি যে গ্রামীণ ব্যাংকের যে পারফরমেন্সটা, এক্সিলেন্ট পারফরমেন্স। 2021-22 সাল ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 20-21-এর কথা বলছি, 200 কোটি টাকা প্রফিট করেছে। 21-22 সালে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক 143 কোটি টাকা প্রফিট করেছে। হঠাৎ করে
আই এম টেলিং ইউ, হঠাৎ করে 2022-23 গ্রামীণ ব্যাংকের প্রফিট নেমে এসছে অনলি 3.62 crore। আমি তখন চিন্তা করলাম ওয়াই দিস ইজ হ্যাপনিং। কারণটা কি? কারণটা হতে পারে, আমি বলছি না এটাই কারণ, গত 6 বছর ধরে ত্রিপুরা সরকার কি কারণে 2 জন প্রতিনিধি বোর্ড অফ ডাইরেক্টরের যে পাঠানোর ব্যবস্থা এটা বন্ধ করে দিয়েছে। দে স্টপড ইট। এবং তাতে কি হচ্ছে, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক 200 কোটি টাকা থেকে 143 থেকে 3 কোটি। আপনারা দেখবেন আমাদের সরকারের কন্ট্রোল যাওয়ার পর গ্রামীণ ব্যাংক উইল বি এ লস মেকিং কোম্পানি ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স। তখন হবে এটা কি? ভারতবর্ষে আমি যা দেখেছি, সরকারের কন্ট্রোল না থাকলে পর এটাকে বলবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে এটাকে যুক্ত করে দাও। আই এম ট্রাইং টু টেল দি গভর্নমেন্ট, এই সমস্ত পাবলিক ইউনিভার্সিটি এবং কলেজগুলোতে সরকারের কিছু না কিছু কন্ট্রোল থাকতে হবে, নতুবা এই ইউনিভার্সিটি বা কলেজ খুলে আমাদের এখানকার ছেলে মেয়েদের তেমন কিছু লাভ হবে বলে আমি মনে করি না। তাই আমি এটাকে বিশেষভাবে চর্চা করব না, কারণ সেই চর্চা করার আরও ভাবতে হবে। আই উড রিকোয়েস্ট অনারেবল সিএম যে এই বিলটাকে আজকেই সংখ্যাগরিষ্ঠের ইয়েতে গিয়ে পাশ না করে এটাকে সিলেক্ট কমিটিতে পাঠানো যায় কিনা দেখুন। কারণ ত্রিপুরা বিধানসভার 1963 থেকে শুরু করে 12 অ্যাসেম্বলি পর্যন্ত একটা তথ্য আমার কাছে আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে গত 6 বছর যেভাবে বিলগুলো পাস হচ্ছে, আই এম হ্যাপি যে নাম্বার অফ বিল শুড বি পাসড ইন দি অ্যাসেম্বলি, কিন্তু নান অফ দি বিলস 2018 থেকে টিল ডেট সিলেক্ট কমিটিতে পাঠানো হয়নি। ত্রিপুরায় যখন ইকফাই ইউনিভার্সিটি হলো তখনও বিলটাকে চর্চার জন্য সিলেক্ট কমিটিতে পাঠানো হয়েছে। আমাদের ত্রিপুরায় যখন মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি হবে তখনও এটিকে সিলেক্ট কমিটিতে পাঠানো হয়েছে। তো এই বিলটাকে আমি বিশদভাবে বলবো না, যে সিলেক্ট কমিটিতে এমএলএদের, জনপ্রতিনিধিদের, চিন্তনশীল ব্যক্তিদের কাছে নিয়ে গিয়ে আরো পরীক্ষা নিরীক্ষা করার জন্য মাতা ত্রিপুরা সুন্দরীর নামটাকে যেন আমরা কলুষিত না করি, তার জন্য এটাকে সিলেক্ট কমিটিতে পাঠানো হোক, এই প্রস্তাব আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাখছি। ধন্যবাদ। স্যার আপনি বলেন সব বিষয়েই গুরুত্বপূর্ণ, ঠিক স্যার। আমি তারপরে বলবো শিক্ষা সংক্রান্ত বিল এটা আরও বেশি গুরুত্বপূর্ণ, কেননা এটা জেনারেশন টু জেনারেশন তার প্রভাব পড়বে। জাপানিদের একটা প্রবাদ আছে বা তাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, কোনো জাতিকে বা দেশকে ধ্বংস করতে গেলে পরে সেখানে শুধু বোমা ফেলে ধ্বংস করা যায় না। ধ্বংস করতে হলে সে জাতির শিক্ষা সংস্কৃতি এটাকে দুর্বল করে দিতে হবে। এবং জাপান যদি আমরা আজকে দেখি, তাই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে দুটো পারমাণবিক বোমা পড়েছে, কিন্তু জাপান আবার উঠে দাঁড়িয়েছে, কেননা তার শিক্ষা সংস্কৃতি খুব উন্নত। তো তাই স্যার সরকার শিক্ষা সম্প্রসারণে খুবই উদ্যোগী। এতে আমাদের বা ব্যক্তিগতভাবে আমার কোনো ধরনের বিরোধিতা নেই, এটা হোক, কিন্তু এটা হওয়া দরকার অত্যন্ত সাবধানী পদক্ষেপ ফেলে, সমস্ত কিছু বিচার বিবেচনা করে। আমরা প্রথম অধিবেশনেই দুটো বিল এরকম পাশ করেছি, তখন আমরা চেয়েছিলাম এটা স্ক্রুটিনি হোক, হয়নি। এবং কি হয়েছে, একটা ইউনিভার্সিটি ওই বিলে কথা ছিল যে
তার অ্যাডমিশন শুরু করতে গেলে পরে কিছু এসেনশিয়ালস ইনফ্রাস্ট্রাকচার এবং কিছু এরকম নিয়োগ ইত্যাদি করেই তারপরে করবে। উইদাউট ডুইং দ্যাট, Aryabhat University in North Tripura, they have started taking admission. PhD, MPhil, postgraduate, undergraduate, everything. UGC, তারা বলছে MPhil আমাদের দেশে নাই, MPhil-এর জন্য অ্যাডভার্টাইজমেন্ট। স্যার প্রশ্ন দিয়েছিলাম, আপনি প্রশ্ন নাও করেননি। এনিওয়ে, আমি কথা বাড়াচ্ছি না। মাননীয় এলওপি যে বিষয়গুলো বলেছেন, কাজে অনেকগুলো বলেছেন, আমি রিপিট করবো না সেগুলো। আমি বলবো যে এই বিল, এখানে যেমন যে সংস্থা খুলবে, হিমালয়ান কি জানি সংস্থার নাম, ইউনিভার্সাল, কোত্থেকে আসলো, তার ব্যাকগ্রাউন্ড কি, তার ইভেন ঠিকানা অবধি নেই। আর দিল্লি একটা আছে, কেউ নাম শুনেনি। এরকম একটা সংস্থা, ওপেন ইউনিভার্সিটি, মানে একেবারে সব কিছু তার লাইসেন্স দিয়ে দেবো, ত্রিপুরাকে লুট করো, ত্রিপুরার প্রজন্মকে প্রজন্ম এটাকে ধ্বংস করে দাও। আমরা তার সাক্ষী হতে পারি না, স্টাডি হাউস এর সাথে অ্যাসোসিয়েট হতে পারে না। তারপর স্যার খুব বেশি পড়ার সুযোগ হয়নি, তবু যতটুকু পড়েছি। স্যার আপনিও কাইন্ডলি নিশ্চয়ই পড়বেন অবশ্যই। এখানে স্টেট গভর্নমেন্টের কোনো কোথাও যে হস্তক্ষেপ করে আগামী দিন, সে যদি শুধু পয়সা নিয়েই সার্টিফিকেট বিলি করে দেয় তাকে করার, এরকম তার কোনো কোথাও কোনো প্রভিশনে স্যার আমার চোখে পড়েনি। হাউ দিস ক্যান বি হ্যাপেন? তার জন্য চাই, ঠিক আছে, এখনই বলছি না যেন এই বিলটা বাতিল হোক, এই বিলটা আনা যাবে না, কথা বলছি না। সিলেক্ট করে যাক, পাবলিক স্ক্রুটিনি হোক, এক্সপার্টদের ডাকান, সেখানে আরো চুলচেরা বিশ্লেষণ করে তারপর নিয়ে আসুন। স্যার অতীতে এরকম বহু ঘটনা আছে। স্যার আমাদের রাজ্যে যে প্রথম যে ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, যেটাকে ইকফা ইউনিভার্সিটি বলে, সেই ইকফা ইউনিভার্সিটি যে সংস্থা করেছে, দি ইনস্টিটিউট অফ চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা অ্যামেন্ডমেন্ট বিল 2005, that was first introduced on 30th September 2005. It was sent to the select committee. এরপরে আবার সিলেক্ট কমিটি থেকে আসার পরও again on 3rd March 2009 it was withdrawn. আমি ধন্যবাদ জানাবো দি দেন মেম্বার্স, এখন যিনি পরিষদীয় মন্ত্রী এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি সবচেয়ে বেশি আপত্তি উঠিয়েছিলেন। The then Treasury Bank's government patiently heard all his arguments. Then it was withdrawn. Again, that bill was reintroduced on 5th March 2009. তারপর আবার এটাকে পাঠানো হয়েছিল সিলেক্ট কমিটিতে on 12 March 2009. Then finally it was passed on 1st July 2010. This house has that precedence. এমনকি the Maharaja Bir Bikram University Bill 2015, it is very much under the control of the state government, entirely 100%. That bill also referred to the select committee on 18 February 2015. Then it was passed on 10th August 2015. Sir, সেই তুলনায় এই বিলে নাথিং, কোনো নেই। অর্থাৎ আমাকে একটা লাইসেন্স দিন, আমি ত্রিপুরার প্রজন্মকে প্রজন্ম তাদের ভবিষ্যৎ শেষ করব, এই ত্রিপুরা রাজ্যকে এটা হতে দেওয়া যায় না স্যার। হ্যাঁ ঠিক আছে, এগুলো ইনক্লুড হোক সবগুলো, যেটা ত্রিপুরার স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে, রাজ্য এবং দেশের স্বার্থে। তারপরে
অতীতে যেরকম বিল পাস হয়েছে পরীক্ষা নিরীক্ষা করে এগুলি সংযোজন করে হোক। এই জন্য আমিও স্ট্রংলি আই এম সেকেন্ডিং দি প্রপোজাল মুটেড বাই অনারেবল LOP to refer it to the select committee. Thank you, sir. না না আমার কেন একই তো বক্তব্য। One second. না 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 শুনুন সুদীপ বাবু, একই তো বক্তব্য, একই কথা বলবেন। I'll take 1 minute. I have not gone through. I didn't get that time. I didn't have the book also. But the name itself, Mata Tripura Sundari Open University. এটা যদি বুঝতাম অন্য প্রদেশ থেকে একটা রিকগনাইজ একটা ইউনিভার্সিটি এসছে, তার ব্যাকগ্রাউন্ড রয়েছে, তার একটা ঐতিহ্য রয়েছে, আমাদের কোনো বক্তব্য ছিল না। This is the first time this open university is going to start. কারা এরা? এই নামটা তো ফার্স্ট টাইম নতুন হলো। এই মাতা ত্রিপুরেশ্বরে তো কলকাতা, অন্ধ্র, ইকফাই যেমন অনেক জায়গাতে ইকফাই ইউনিভার্সিটি আছে, আমাদের একটা ধারণা ছিল দ্যাট মিনস ফর দ্য ফার্স্ট টাইম দিস মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি এটা চালু হবে। হু আর দোজ পিপল? হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড? তাদের এমন ওপেন ইউনিভার্সিটি চালানোর অভিজ্ঞতা রয়েছে? অন্য কোনো ইউনিভার্সিটির সঙ্গে তারা জড়িত? কাজেই আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব, the proposal initiated by the LOP, seconded by Porishad Dolanath of the left front, আমাদের সে বক্তব্য, let us scrutinize. We're not telling to withdraw this for the time being. Let us scrutinize. Let it be sent to the select committee. আমরা জানার চেষ্টা করি, কারণ we cannot just afford to play with the future of the next generation. This is my humble submission, and I believe ওনার নামে আগে এক প্রফেসর আছে, উনি গুরুত্বটা উপলব্ধি করতে পেরেছেন। He might have been approached through someone else and he has given a nod to get it. But I'll humbly request him not to be in a hurry. Let us discuss and the select committee, and if it suits us, then obviously we'll come forward in the next session with this bill. Thank you, sir. মাননীয় স্পিকার মহোদয়, সর্বপ্রথম আমি মাননীয় অপোজিশন লিডার শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়কে ধন্যবাদ দেব যে উনি এতগুলো ইউনিভার্সিটি ত্রিপুরাতে এসছে এবং আগামী দিনও আসবে, এর জন্য ওয়েলকাম করেছেন। এবং আমাদের অভিজ্ঞ মাননীয় বিধায়ক তথা প্রাক্তন এমপি জিতেন বাবুকে আমি ধন্যবাদ দেব, উনিও ওয়েলকাম করেছেন। মাননীয় বিধায়ক সুদীপ বাবুও মোরাললেস ওয়েলকাম করেছে, কিন্তু কিছু কিছু বিষয় ওনার প্রশ্ন বিষয়ে আমি আমার কাছে যা এখানে এই বিষয়ে আমি চর্চা করেছি, এই বিষয়গুলো আপনাদের সামনে রাখতে চাই। এই ধরনের ওপেন ইউনিভার্সিটি ত্রিপুরাতে কিন্তু কোনো সময় হয়নি, এবং তার তাৎপর্য কিন্তু আমাদের বুঝতে হবে যে কেন এই ওপেন ইউনিভার্সিটি আমরা এখানে আনলাম। যেটা বলা হয়েছে যে মাতা ত্রিপুরা সুন্দরী বিশ্ববিদ্যালয় এই নামে কোথাও আছে কিনা, আপনার মনে আছে জিনেটের কথা তো নিশ্চয়ই মনে আছে, আপনাদের সময় এসেছিল। জিনেট মেডিকেল কলেজ হয়নি, কিন্তু ত্রিপুরা মেডিকেল কলেজ হয়েছে। এইভাবে হয় অনেক জায়গায়, যদিও ওরা পরে ব্যানক্রাফটির কারণে ওরা চলে গেছে, কিন্তু এটা হয়। এইটা একটা ফাউন্ডেশন, দিল্লির একটা সংস্থা, হিমালয়ান ইউনিভার্সাল এডুকেশন ফার্ম। এটা একটা রেজিস্টার্ড ফার্ম, এবং আমাদের থেকে কিন্তু কোনো রকম না জায়গাও আমরা দিয়েছি, না আমরা কোনো পয়সা দিচ্ছি। মাতাবাড়িতে মানে ওখানে 5.2 একর জায়গা বিশ্ববিদ্যালয় ওরা করার জন্য ওরা নিজেরাই কিনেছে ওটা, এবং যেটা ইউজিসির যে গাইডলাইন যে মিনিমাম 5 একর জমি লাগবে, সেই অনুযায়ী কিন্তু ওরা জায়গাটা নিয়েছে। এবং এই ধরনের ওপেন ইউনিভার্সিটি শুধু এই প্রথম ত্রিপুরাতে না,
উত্তরাখণ্ড, হায়দ্রাবাদ, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, কর্ণাটক, পশ্চিমবঙ্গে, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, ছত্তিশগড়, আসাম, উড়িষ্যা এবং এই ধরনের ওপেন ইউনিভার্সিটি আছে। কাজে আমার মনে হয় না যে একদম আলাদা কিছু আমরা ত্রিপুরাতে করছি। সব জায়গায় ওপেন ইউনিভার্সিটির আছে, আমাদের কাছে যেহেতু এসছে সেই কারণে আমরা ওয়েলকাম করেছি। আমাদের ক্যাবিনেটেও বিস্তর এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বিলের জন্য এখানে আমরা এনেছি। আমরা দেখলাম যে এই যে উচ্চশিক্ষা ত্রিপুরার ছেলে মেয়েদের মধ্যে, যেহেতু অন্যান্য জায়গার মধ্যে এটা আছে, অনেকে অন্যান্য যে নামগুলো আমি স্টেটের বললাম তারাও কিন্তু এই ওপেন ইউনিভার্সিটিতে ওরা পড়াশোনা করে। যদি আমার ত্রিপুরাতে হয় তাহলে ত্রিপুরার ছেলে মেয়েরাও সুযোগ পাবে, অন্যান্য স্টেট লাগোয়া যে স্টেটগুলো আছে তারাও সুযোগ সুবিধা পাবে, বা ভারতবর্ষের অন্যান্য প্রদেশ থেকেও এই সুযোগটা নিতে পারবে। বিগত 2 বছরে 3টে প্রাইভেট ইউনিভার্সিটি বিল এখানে আইনে রূপান্তরিত হয়েছে, যেটা আপনার কোয়ারি ছিল, যে ধাম্মদীপা বুদ্ধিস্ট বিশ্ববিদ্যালয় যেটা সাবরুমে, আরেকটা টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় ত্রিপুরা যা আগরতলার নিকটে ডুকলিতে অবস্থিত, আরেকটা হচ্ছে আর্যাবর্ত বিশ্ববিদ্যালয় ত্রিপুরা যা ধর্মনগরের কাছাকাছি অবস্থিত। আপনি খুশি হবেন এই 3টির মধ্যে আর্যাবর্ত বিশ্ববিদ্যালয় এবং টেকনো ইন্ডিয়া এই বছর থেকে পঠন পাঠন শুরু করেছে এবং ইউজিসির স্বীকৃতিও পেয়ে গেছে। আর দামাদীপা বুদ্ধিস্ট ইউনিভার্সিটি যেটা সাবরুমে, সেটাও এখানে যাতে পড়াশোনা শুরু হয় তার জন্য ওরা চেষ্টা করছে, আশা করি সেটাও তাড়াতাড়ি শুরু করবে। এই ওপেন ইউনিভার্সিটি যেটা ইউজিসির যে গাইডলাইন আছে সেখানে যে নিয়মাবলী এবং সেই নিয়মাবলী হিসেবে তারা এই কার্য পরিচালনা করবে, বাইরে যেতে পারবে না। কারণ ইউজিসির যে গাইডলাইন্স আছে, ইউজিসি যেহেতু ওদেরকে মানে স্বীকৃতি দেবে, তখন ইউজিসির গাইডলাইন মেনে ওদের চলতে হবে। এবং এই বিলটির মধ্যে এটার আমাদের বাধ্যবাধকতাও রাখা হয়েছে। এখানে আপনাদের মাননীয় যারা সদস্যরা আছেন ওনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই বিশ্ববিদ্যালয় কিন্তু নিজস্ব অর্থে চলবে, আমাদের তরফ থেকে কোনো রকম দিতে হবে না, সরকারের কোনো অর্থ এখানে ওনাদেরকে দিতে হবে না। এবং এই বিশ্ববিদ্যালয়ের যে একটা স্পন্সরিং বডি, এই 1 কোটি টাকার একটা এন্ডোমেন্ট ফান্ড ফিক্সড ডিপোজিট হিসাবে রাজ্য সরকারের কাছে রাখবে। এছাড়াও 50 লক্ষ টাকার জেনারেল ফান্ড ফিক্সড ডিপোজিট রূপে সরকারের কাছে গচ্ছিত থাকবে। যদি রাজ্য সরকারের বিশেষ প্রয়োজন হয় তাহলে এই ফান্ড ব্যবহার করতে পারবে। এই সংস্থানও কিন্তু এই বিলের মধ্যে রাখা হয়েছে। যারা স্কিল বা বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষিত হয়ে যারা সমাজ হতে চায় তাদের জন্য এই ওপেন ইউনিভার্সিটি আমি আশা করি যে একটা নতুন একটা দ্বার খুলবে এবং তাতে করে আমাদের যে গ্রস এনরোলমেন্ট রেশিও যেটা জিআর সেটা কিন্তু অনেকটা বাড়বে। এই বিল অনুযায়ী ছাত্রছাত্রীদের ফি প্রচলিত নিয়ম অনুসারে হবে। প্রয়োজন অনুসারে রাজ্য সরকার এই ওপেন ইউনিভার্সিটির কার্যকলাপের উপর নিয়ন্ত্রণ আরোপ করবে। দেওয়া আছে যারা উচ্চশিক্ষিত বেকার যারা আছে, বিভিন্ন কারণে ওরা কলেজে পড়তে পারে না, তারা কিন্তু এই কলেজের যদি এটা হয় তাহলে সেই সুযোগ সুবিধা পাবে। শুধু তাই নয়, যারা শিক্ষিত বেকাররা আছে তাদেরও কর্মসংস্থানের কিন্তু একটা সুযোগ এখানে আসবে। যারা
অনেকে আছে 3 বছর পর ডিগ্রি নিয়ে পাস করতে পারে না, কারণ মাঝখানে বিভিন্ন কারণে তাদেরকে স্টপ করে দিতে হয়। তো যারা এই ধরনের যারা রেগুলার কলেজে গিয়ে পড়তে পারে না বিভিন্ন কারণে, আর্থিক কারণে হতে পারে, বিভিন্ন কারণে, তারা অনলাইনে এই সুযোগ কিন্তু এই ওপেন ইউনিভার্সিটির মাধ্যমে সেই সুযোগটা পাবে এবং তাদের যে স্বপ্ন সেটা কিন্তু পূর্ণ হবে। এবং শুধু তাই নয়, এই অনলাইনের ফাঁকেও তারা অন্যান্য মোডেও বিভিন্ন পড়াশোনা এবং অন্যান্য কাজেও তারা কাজও করতে পারবে এবং সেই ওপেন ইউনিভার্সিটির সাথে যুক্ত হয়ে তাদের যে ইচ্ছা যে ডিগ্রি পাওয়ার সেটাও কিন্তু সেটা ওনারা পাবেন। এই বিলের মধ্যে একটা প্রভিশন আছে রাজ্য সরকার দ্বারা, এটা নজরদারি, যেটা এখানে একটু আশঙ্কা প্রকাশ করেছেন যে এখানে কোনো ধরনের আমাদের নজরদারি থাকবে কিনা। এই বিলের মধ্যে লেখা আছে যে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য রাজ্য সরকারের হাতে ক্ষমতা ন্যস্ত থাকবে। বিশেষ পরিস্থিতিতে রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়কে ইউজিসির সাথে যোগাযোগ করে ডিরিকগনাইজেশনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ডিরিকগনাইজ করা যায় যদি কোনো রকম ওখানে অনিয়ম হয়, তার জন্য এই বিলের মধ্যে তার উল্লেখ করা আছে। শুধু তাই নয়, এই ইউনিভার্সিটিতে চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, কন্ট্রোলার অফ এক্সামিনেশন, ডিন অফ ফ্যাকাল্টি, চিফ অ্যাকাউন্টস অফিসার, ফাইন্যান্স অফিসার, তারও নিয়োগ করার এখানে বিধান রয়েছে। কাজেই এখানে কর্মসংস্থানের সুবিধা রয়েছে, আমাদের ত্রিপুরার লোক এর মধ্যে সুযোগ পাবে। শুধু তাই নয়, এর জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর তারও পদ সেখানে থাকবে এবং সেখানেও আমাদের যে কর্মসংস্থানের বিষয়, আমাদের ত্রিপুরার থেকে অনেকে সেখানে সুযোগ পাবে এবং যারা অশিক্ষক কর্মচারী তাদেরও সেখানে কর্মসংস্থানের সুযোগ থাকবে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার, কন্ট্রোলার অফ এক্সামিনেশন, ফাইন্যান্স অফিসার, এই উচ্চ পর্যায়ের আধিকারিকদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে এই বিলের মধ্যে একদম ক্লিয়ার কাট নির্দেশিকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর স্পন্সরিং বডি দ্বারা 3 বছরের জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট হবেন এবং পরবর্তীকালে রিঅ্যাপয়েন্টমেন্টেরও সুযোগ থাকবে। 3 বছর অবধি ওদের তারা থাকতে পারবেন। যদি 3 বছর পরে তারা ইচ্ছে করলে আবার রিঅ্যাপয়েন্টমেন্ট হবে বা অন্য কেউ আসতে পারে এর মধ্যে। এবং চ্যান্সেলর হবেন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ আধিকারিক। ভাইস চ্যান্সেলর চ্যান্সেলরের দ্বারা নির্দিষ্ট টার্ম এবং নির্বাচিত হবেন, তিনিও 3 বছরের মেয়াদি নিযুক্ত পাবেন। রেজিস্ট্রার এবং অন্যান্য অফিসারদের নির্দিষ্ট টার্ম এবং কন্ডিশন অনুযায়ী সে একইভাবে ওনাদেরকেও নিযুক্তি দেবেন। বিশ্ববিদ্যালয় তার গুণমান এবং উৎকর্ষতার বজায় রেখে উচ্চশিক্ষাগত পাঠদান করবে বলে আমি আশা করছি। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ স্তরে একটি গভর্নিং বডি থাকবে, যাতে চ্যান্সেলর বা ওই বিশ্ববিদ্যালয়ের আচার্য সর্বোচ্চ প্রতিনিধিত্ব করবেন। এছাড়া বোর্ড অফ ম্যানেজমেন্ট, একাডেমিক কাউন্সিল, বোর্ড অফ এক্সামিনেশন এবং অন্যান্য বিভিন্ন কমিটি থাকবে। এই আইন অনুসারে বিশ্ববিদ্যালয় তার নিজস্ব ক্ষমতা বলে স্ট্যাচুট এবং অর্ডিন্যান্স চালু করবে এবং স্ট্যাচুট এবং অর্ডিন্যান্সের নিয়মাবলী অনুসারে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়াও গ্রহণ করা হবে এবং কমপ্লিটলি এটা মেরিট অনুসারে এখানে ভর্তি প্রক্রিয়া হবে, সেটারও এখানে উল্লেখ করা আছে।
বিশ্ববিদ্যালয় এবং তার অ্যানুয়াল All of a sudden, this bill has been introduced. না এটা যদি এখন কাজে আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী, let us not be in a hurry. We cannot. I believe you are not under pressure from Delhi. কারণ দিল্লি থেকে এসেছে. I believe you are not under pressure from any quarter from Delhi. If that be the case, then what is the hurry? Let us place it before the select committee. Let us discuss. আমাদের তো কোনো ভিন্ডিকটিভ অ্যাটিটিউড না, আমাদের রাজ্যের মঙ্গল হবে, যদি দেখা যায় এটা মঙ্গল হয়, মঙ্গলময় হয়, obviously we will all support. But let us not be in a hurry. And you please have that patience. You cannot be that intolerant. Please. I am extremely tolerant. Please. না অনেক হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, are you ready? Honorable Speaker Mahoday, you also don't be hurried. You also don't be hurried. I am giving your answer. The Himalayan Universal Education Foundation Group has already been experienced while imparting higher education and running a self-financed university in the name of Himalayan University in the state of Arunachal Pradesh, Usha Martin University in Jharkhand, Sikkim Professional University in Sikkim. We have already gone through all its credential. Then we have decided. And Mangalatayan University, the state of Uttar Pradesh and Madhya Pradesh. At present, Himalayan / Usha Martin, Mangalatan and Sikkim Professional Universities offer wide range of degree programs at different undergraduate, postgraduate and research level, which have already produced thousands of students who are now successfully settled. Okay, ঠিক আছে। No, please. All these, the places where the states which you have mentioned, all these states, obviously after 2014 they have started. I believe so. Maybe. I believe so. Maybe. No. You mark the states. You mark the states. Wherever the present party in power is in power in those states, only they have ventured over there. That means a powerful network is handling the things from Delhi. No, not Sikkim. Which now they have thought this is to be a money-making place in Tripura. Sikkim. Honorable Speaker, Same thing. Sikkim is not under the rule of BJP. Sikkim is under the rule of BJP. Just one point. মাননীয় অধ্যক্ষ মহোদয়, Honorable Chief Minister যাই বলেছেন, documentarily it is absolutely okay, I think. কিন্তু ব্যাপারটা হচ্ছে, my interest is তাদের জন্ম কোথায়, দেশ কোথায়, তার চাইতে বেশি আমার রাজ্যের ছেলে মেয়েদের সংস্থান, that's more important. আমার মনে হয় the demand we are making, এটা সিলেক্ট কমিটিতে নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে, we are not against it. Let us study it and then we'll go ahead with them. Please পাঠাবেন। স্যার, তিনি কয়েকটা ইউনিভার্সিটির নাম দিয়েছেন, এই সংস্থা চালাচ্ছে। স্যার, তার মধ্যে দিয়েই এই যে কত বড় পরিষ্কার ডিস্ট্রিবিউশন, এটা দিল্লি ঠিকানা, অরুণাচল, সিকিম। আমি জানি না এই হাউসে কারা আছে, কেউ এগুলো শুনেছে বলে। শুনুন প্লিজ স্যার, আমার নজির আছে। শিলং মার্টিন লুথার কিং নামে একটা ইউনিভার্সিটি ছিল। দ্যাট ইউনিভার্সিটি হ্যাজ awarded thousands of PhD, thousands of postgraduate degree. Then it has come under the scanner of the Government of India, the Indian Government of India, UGC. Then that university, for that time, its license was cancelled. That all thousands of certificate, it was nullified.
কোঅপারেট করছি, উই আর নট নন কোঅপারেটিং। আমরা বলছি এরকম একটা ভালো উদ্যোগ, এটা ভালো হোক, এবং মাতা সুন্দরীর নামে আমাদের সবারই, এই মাতা সুন্দরীর নামে সারা দেশ ত্রিপুরাতে আসে। এই নামে একটা হচ্ছে আরো বেশি পবিত্রতায়, আরো বেশি বিশালতায় তার প্রসার ঘটুক। এত তাড়াহুড়া কেন? আমি অন্য কথা বলছি না। আপনারা সিলেক্ট কমিটি পাঠান, দেখা যাক, এগুলো দেখে যদি ঠিক হয় হবে। হেভেন উইল নট ফল, আকাশ ভেঙে পড়বে না ইয়েতে। ওকে, আপনার বক্তব্য বুঝেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, লেটস গিভ দ্য ফাইনাল ডিসিশন। মাননীয় জিতেনবাবু যেটা বললেন, উনি যেটা শোনার সেটা শুনেন, যেটা শুনতে চান না সেটা শুনেন না। অদ্ভুত। অন্যান্য কয়েকটা প্রদেশের কথা বললাম, প্লিজ এগুলো এগুলো আমার মনে হয় একটু চেষ্টা করুন, কি বলেছি এটা শোনার চেষ্টা করুন। শুনেছেন আপনি? বড় বড় প্রদেশ, মধ্যপ্রদেশের কথা বললাম, বিহারের কথা আপনি শুনেননি। উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, এখানে ঝাড়খণ্ডের কথা আমি বললাম, শুনেননি আপনি? কাজে আমার মনে হয় এগুলো কিন্তু পরন্তু এগুলো থাকবে, এবং এটা দিস শুড বি পাসড। ওকে, এভরিবডি শুড সাপোর্ট। এখন শিক্ষা দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2024, ত্রিপুরা বিল নাম্বার 15 of 23 বিবেচনা করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হ্যাঁ বলবেন, যারা বিপক্ষে তারা না বলবেন। আমি মনে করি যারা হ্যাঁ বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, অতএব প্রস্তাবটি সভা কর্তৃক গৃহীত হলো। আমি এখন বিলের ধারাগুলো ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং হইতে 53 নং ধারাগুলি বিলের অংশ